আসসালামু আলাইকুম। ডিলাইট এমসিকিউ জব প্রিপারেশন সেন্টারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিকে ঘিরে বিসিএস লং কোর্স আয়োজন করেছি এবং বিসিএস লং কোর্স আয়োজনের এই প্রেক্ষাপটে আমরা এমনভাবে প্রস্তুতি প্ল্যানটা সাজিয়েছি যে এই প্রস্তুতি প্ল্যানে আমরা পরীক্ষার পাশাপাশি ক্লাসেরও আয়োজন করেছি। কেন করেছি? কারণ হলো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে বিষয়টা এটা অনেক সায়েন্সের স্টুডেন্টেরও প্রবলেম হয়, কারণ অনেক আগের স্টুডেন্ট যারা আছে তাদের এই বিষয়টা ছিল না। আর সেক্ষেত্রে আর্টস, কমার্স এবং সায়েন্সের ছাত্রদের সবার জন্যই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে কিছু না কিছু সমস্যা থাকে। আমরা গণিত এবং ইংলিশে যেভাবে প্রায়োরিটি দেই, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে ওইরকম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা থাকলেও আমরা হয়তো অনেক সময় সেটা পারি না। সময় সাপেক্ষ হয়ে যায় বা প্রস্তুতির আমরা ভালো কোনো মিডিয়াম পাই না। তো সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির পাওয়ার প্যাক প্রিপারেশনের জন্য আমরা ক্লাস এবং পরীক্ষার দুইটারই আয়োজন করেছি। আপনার প্রয়োজন অনুসারে আপনি শুধু পরীক্ষা অথবা ক্লাস দুটাতেই অ্যাটেন্ড করতে পারেন আলাদা আলাদা করে। তো এখানে আমরা কোর্সটা যেভাবে সাজিয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর এটার শেষে আপনারা মোটামুটি 3টা বিষয়ের উপরে লেকচার পাবেন। একটা হলো ফাংশন কি, তারপরে কম্পিউটার পেরিফেরালস, আর লজিক গেটের যে সমস্যা হয় পরীক্ষাতে, লজিক গেট থেকে প্রশ্ন আসে, সেই বিষয়ের উপরে একটা ছোট্ট ভিডিও পাবেন। তো এই 3টা জিনিসটা দেখতে পারেন, দেখে আপনারা ক্লাসের ব্যাপারে আইডিয়া নিতে পারেন যে আপনার ক্লাসটা আপনার জন্য সহায়ক হবে কিনা বা কতটুকু প্রয়োজন। আর সিলেবাসটা দেখলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোর্সটা আপনার জন্য কতটুকু উপকারী হতে যাচ্ছে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মূল আলোচনার যে প্রথম সিলেবাস দেয়া আছে, এখানে ক্রমিক নাম্বার দেয়া আছে, এখানে ক্লাসের তারিখ দেয়া আছে, পরীক্ষার তারিখ দেয়া আছে, টপিক এবং সিলেবাসটা দেওয়া হয়েছে। তো এখানে ক্লাস আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট থেকে পরীক্ষা ক্লাস শুরু হবে। ক্লাসগুলো সবগুলোই হবে রাত 9:30 থেকে। আর এই বিষয়ের পরীক্ষাটা হবে 8ই আগস্ট, অর্থাৎ 3 দিন আপনারা সময় পাবেন পড়াশোনা করার জন্য। তো এখানে হবে কম্পিউটার ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম এবং কম্পিউটারের প্রকারভেদ নিয়ে। তো এই সিলেবাসটা যখন সাজানো হয়েছে বা টপিক আকারে, আমরা জানি বিসিএস এর সিলেবাসে টপিক একটু এলোমেলো করে দেওয়া আছে, গোছানো না। ওইটা প্রিপারেশনের জন্য একটু হ্যাম্পার করে বিষয়গুলি। একদম গোছায় প্রিপারেশন নেওয়ার জন্য বিসিএস এর যে সিলেবাসটা রয়েছে একটু হ্যাম্পার করে, এই জন্য আমরা একটু অন্যভাবে সাজিয়েছি যাতে একদম সিরিয়ালি আমরা যেতে পারি। আবার কিছু বিষয় আছে যে বিসিএস এর সিলেবাসে নাই এমন কোনো টপিক, সেই টপিকগুলো অন্যান্য চাকরি পরীক্ষাতে বা বিসিএস পরীক্ষাগুলোতে এসে থাকে। তো সেই বিষয়গুলো একটু আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আপনারা এখানে রুটিনটা দেওয়া আছে, রুটিনের পিডিএফটাও আপনারা পাবেন, সরাসরি পেয়ে যাবেন, নিচের দিকে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে 8 আগস্ট বা 10 আগস্ট পরীক্ষা আছে, 2 দিন গ্যাপে, 1 দিন গ্যাপে পাবেন। কম্পিউটার পেরিফেরালস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, এটা শর্ট সিলেবাস, এই জন্য 1 দিন গ্যাপ রাখা হয়েছে। 13 আগস্টে কম্পিউটার অঙ্গ সংগঠন নিয়ে, এটা সরাসরি বলা আছে সিলেবাসে। এখন কি কি পড়বেন না পড়বেন এইটুকুতে দেওয়া আছে। সবচেয়ে বড় কথা, আমরা যখন ক্লাসগুলো নিব, ক্লাসে তো আলোচনা হবেই এবং একটা এই টপিকের উপরে আপনারা পূর্ণাঙ্গ পিডিএফ পেয়ে যাবেন। ওই পিডিএফটা যদি আপনারা পড়লেই আপনার পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে আপনাকে টেনশন করতে হবে না যে কোন জায়গা থেকে কি পড়বো, কোন জায়গা থেকে কত তথ্য নিব, এটা আপনাকে কোনো টেনশনে থাকতে হবে না। পুরো প্রিপারেশনের জন্য আপনারা পুরো পিডিএফটা পেয়ে যাবেন, লেকচারটা অনুযায়ী পড়াশোনা করলেই হয়ে যাবে। 13ই আগস্ট আছে, 15ই আগস্ট আছে। এখন 15ই আগস্টের আগে এটার ক্লাস হবে 13ই আগস্ট। অপারেটিং সিস্টেম আমরা জানি এটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা নিয়ে সরাসরি বিসিএস সিলেবাসে নাই, কিন্তু এটা ইনক্লুড করেছি কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই সবগুলো, এই 4টা পরীক্ষা একসাথে হয়ে যাওয়ার 4টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা রিভিশন টেস্ট নিব এটার উপরে 16ই আগস্টে। তো এটার জন্য কোনো ক্লাস হবে না, শুধু পরীক্ষাটা হবে। তারপরে পরবর্তীতে আবার 15ই আগস্ট এটার ক্লাস হবে নম্বর পদ্ধতি, নম্বর সংখ্যা পদ্ধতি, কোডিং, লজিক গেট, এগুলো নিয়ে। লজিক গেট নিয়ে একটা ছোট্ট ভিডিও শেষে দেওয়া আছে কন্ডিশন ক্লিয়ার করার জন্য। ওইটা আপনার হেল্প করবে যে ক্লাসটা কতটা আসলে দরকার। তারপর 18 আগস্ট, 20 আগস্ট, তারপরে এটার রিভিশন টেস্ট 2 হবে 23 আগস্টে গিয়ে। এটা একটা দেখেন সিলেবাসের মধ্যে মোটামুটি
ছোট ছোট যারা ক্লাস না করবেন তাদের জন্য একটু পড়াশোনার হেল্প হবে, কারণ এখানে বলা আছে এই বিষয়গুলো যে একটা কম্পিউটার প্রোগ্রাম থেকে আপনাকে কি কি জিনিস পড়তে হবে, প্রোগ্রামিং ভাষা, অনুবাদক সফটওয়্যার, ভাইরাস, ম্যালওয়্যার, ফায়ারওয়্যার, এগুলো পড়তে হবে এই বিষয়গুলো। তারপরে এখানে 10 নম্বর কলামের দেখেন একটা বিষয় গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, যে 22 আগস্ট 25 আগস্টের কলামটাতে ডেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে সরাসরি কোনো মানে সিলেবাসে কিচ্ছু নাই। ডেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে সিলেবাসে কিচ্ছু নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার হামেশাই এসে থাকে, কারণ এই বিষয়টা ইন্টারমিডিয়েটের যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির বইটা, সেখানে এই বিষয়টা আলোচনা করা আছে। তো এখান দিয়ে সিলেবাসের বাইরে অতিরিক্ত এই পরীক্ষাটা হবে, এটার প্রতি ক্লাসও হবে। তো উপাদান, ডেটা ট্রান্সমিশন মেথড, ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, 5x। তো এটা একদম আলাদা করে ইনপুট করা হয়েছে সিলেবাসে, যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা কোনো রকম মিস না করেন। তারপরে 25 আগস্ট 27 আগস্টে, যেটা 25 আগস্টের ক্লাস, 27 আগস্টের পরীক্ষা, সেটা মোবাইল ফোন প্রযুক্তি। মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে আমরা জানি যে সিলেবাসের মধ্যে 3টা জায়গায় আলোচনা করা হয়েছে, একটা স্মার্টফোন নিয়ে, মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে, সেলুলার ডাটা নেটওয়ার্ক। তো আমরা 3টাকে এক জায়গায় করে মোবাইল ফোন প্রযুক্তি হিসেবে নাম করে এখানটাতে একই সাথে আমাদের যেন পড়াশোনাটা হয়ে যায়, আলাদা আলাদা করে আলাদা জায়গায় পড়া এটা খুবই বিদঘুটে বিষয় আসলে। আপনারা ইয়েটাও একসাথে পেয়ে যাবেন, পিডিএফটাও একসাথে পেয়ে যাবেন, তো পড়তে আপনাদের জন্য খুব ইজি হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার প্রযুক্তির বিষয়টাও একইভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। কম্পিউটার প্রযুক্তি নিয়েও বিভিন্ন জায়গায় সিলেবাসের মধ্যে রয়েছে, তথ্য প্রযুক্তির মধ্যে আমরা সব এক জায়গায় করেছি। কম্পিউটার নেটওয়ার্ক পড়তে হবে, নেটওয়ার্কিং ডিভাইস, টপোলজি পড়তে হবে, নেটওয়ার্ক মডেল, প্রোটোকল, ক্লাউড কম্পিউটিং, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, এই সবগুলি কম্পিউটার প্রযুক্তির মধ্যে পড়ে, এক জায়গায় করা হয়েছে যাতে সিলেবাসটাও খুব সুন্দরভাবে সাজানো থাকে, আপনাদের পড়াশোনাটাও কমপ্লিট হয় ভালোভাবে। তো এটার উপরে রিভিশন টেস্ট হবে আবার 30 আগস্ট। তারপরে এটা 29 আগস্টে এই বিষয়টা নিয়ে আসলে ক্লাসটা হবে। সেটাতে 29 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর আমরা মোটামুটি মাঝখানে 3 দিন সময় রেখেছি। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে এখানে, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান এবং তাদের সেবাসমূহ। এখানে তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো ব্র্যাকেটে দেওয়া আছে: গুগল, মাইক্রোসফট, আইবিএম, অ্যাপল, ইন্টেল, তোশিবা, ওরাকল, ইয়াহু, স্পেসএক্স, এইচপি, অ্যাডোবি। তো এইগুলো দেওয়া আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা বলা আছে: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লিঙ্কডইন, টামব্লার, পিন্টারেস্ট, উইচ্যাট, জুম, টিকটক, লাইকি। এই টিকটক, লাইকি এগুলো নতুন, এই জন্য ঢোকানো হয়েছে, আলোচনায় আছে, যে কোনো পরীক্ষা আসলে আসতে পারে কোন দেশ ভিত্তিক এইগুলো সংগঠন বা এই অ্যাপগুলো কোন দেশ ভিত্তিক, এইটা তথ্য আসতে পারে। তো এখানে কিন্তু তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত দেওয়া আছে, অর্গানাইজেশনগুলোর নাম বা অ্যাপগুলোর নাম দেওয়া আছে। তো এটা নিয়েও কিন্তু একটা সুন্দর নোট থাকবে, আপনাদের পড়তে সুবিধা হবে, খুব সুন্দর করে পড়তে পারবেন। তো পিডিএফ ক্লাস, পিডিএফ এবং পরীক্ষার যে ব্যাচটা, সেটাতে আপনারা ভর্তি হলে আপনারা পুরোটাই পেয়ে যাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট নিয়ে যতগুলো আছে, ইন্টারনেট রিলেটেড যেটাগুলো আছে, যে বিষয় টপিকগুলো, ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ইমেইল, ফ্যাক্স, টেলেক্স, এগুলো নিয়ে একটা পরীক্ষা আয়োজন করা হয়েছে। তারপরে 4 তারিখে ক্লাস, 6 তারিখে পরীক্ষা সেপ্টেম্বর মাসের। সেটাতে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, এটা হেডলাইন দেওয়া আছে, এখানে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো বলা আছে, ইত্যাদিও বলা আছে এই কথাটা, কারণ এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই টপিকগুলো হয়তো ক্লাসে আলোচনা করা হবে এবং পিডিএফে দেওয়া হবে। ই কমার্স, মোবাইল ব্যাংকিং, সাইবার ক্রাইম, এই বিষয়গুলো আছে। এইটা হইলেই আপনার মোটামুটি কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো, গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা সাপেক্ষে আমাদের ক্লাসগুলো হবে এবং পিডিএফটাও আপনারা পূর্ণাঙ্গ পিডিএফ পেয়ে যাবেন। একটা পূর্ণাঙ্গ পিডিএফ পেয়ে যাবেন, এর বাইরে পরীক্ষার্থী কিছুই পড়তে হবে না, এটা নিয়েই আপনার হচ্ছে প্রিপারেশন থাকবে। এখান থেকে আপনার 15 মার্কের কম্পিউটার তথ্য প্রযুক্তির মধ্যে 10 থেকে 12 মার্ক আপনারা সুন্দরভাবে আনসার করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তারপর এটার উপর রিভিশন টেস্ট হবে 7 সেপ্টেম্বর, আর টোটাল কম্পিউটার এন্ড তথ্য প্রযুক্তি নিয়ে একটা সাবজেক্ট ফাইনাল হবে, সেটা 11 সেপ্টেম্বর। 4 দিন গ্যাপ দিয়ে 11 সেপ্টেম্বরে সাবজেক্ট ফাইনাল হবে। তো এই ছিল মোটামুটি টোটাল কোর্স কারিকুলাম বা বিষয়গুলোর সিলেবাস এবং পরীক্ষার তারিখগুলো নিয়ে কথাবার্তা। এখন আমরা আসি আলোচনায়, যেটাতে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে, এবং এই রিলেটেড আরও কিছু বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটা পুরোটুকু দেখে আপনারা তারপরে ফর্ম ফিল আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন, কারণ পুরোটুকু না দেখে ফর্ম ফিল আপ করলে আপনাদের অনেক কিছুই ঝামেলা থেকে যাবে, অনেক ল্যাগ থেকে যাবে, তখন দেখা যাবে যে আবার উল্টো আমাদেরই প্রশ্ন করতে হচ্ছে আপনাকে।
তো এখানে দেখছি কোর্সটি কাদের জন্য। তো এখানে 43তম বিসিএস যারা দিবেন তাদের তো অবশ্যই কাজে লাগবে। 44, 45তম বিসিএস যারা নতুন বিসিএস এর প্রিপারেশন নেবেন, যারা একদম নতুন তাদের জন্যই কিন্তু এটা। অনার্সের যারা আছেন তারাও এখানে, যারা অগ্রিম এবং ছোট সিলেবাসে ধারাবাহিক প্রস্তুতি নিতে চান তাদের জন্য এটা। এবং সবচেয়ে বড় কথা, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে যারা ভালো করতে চান তারা তো এই ছোট ছোট সিলেবাসে আলাদা করে প্রিপারেশন নেওয়ার সুযোগ হয়তো কম পান। সেজন্য আপনারা এখান থেকে আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন। তো এটা অবশ্যই আমাদের বিসিএস লং কোর্সের আন্ডারে। লং কোর্সটা জিনিসটা কি, এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, এটা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের যে পোস্ট আছে এই পোস্টের মধ্যেও কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে গেলে ক্লিক করতে পারবেন, ভিডিও থেকে তো ক্লিক করতে পারবেন না। তো অ্যাডভার্টাইজমেন্টের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে গিয়ে এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেই ইন্টারফেসটা হচ্ছে এরকম, যে বিসিএস লং কোর্সটা কি। তো এখানে লং কোর্সটা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এখানে যেটুকু যদি পড়েন এই বিষয়টা পড়লে আইডিয়াটা পেয়ে যাবেন। তো তারপরে যে বিষয়টা রয়েছে যে লং কোর্সের বিস্তারিত, যে আমরা টোটাল ক্লাস ওখানে দেখতে পারলাম 13টা রয়েছে। টোটাল 13টা ক্লাসে সুন্দরভাবে ফুল সিলেবাস কভার হয়ে যাবে। টোটাল পরীক্ষা রয়েছে 18টা। আর কোর্স ডিউরেশন হচ্ছে 5 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 1 মাসের একটু বেশি সময় ধরে চলবে। আর আসি হচ্ছে আসল কথায়, যে কোর্স ফি নিয়ে, যে একদম পরীক্ষা যদি দেন এই সবগুলো পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 99 টাকায়। 99 টাকায় আপনি ফুল পরীক্ষা দিতে পারবেন, যতগুলো পরীক্ষা হবে 18টা পরীক্ষা দিতে পারবেন। ক্লাস পূর্ণাঙ্গ পিডিএফ, ক্লাসও একদম পূর্ণাঙ্গ ক্লাস পাবেন, পিডিএফ পাবেন পূর্ণাঙ্গ, এবং পরীক্ষাও দিতে পারবেন। মানে পরীক্ষার ফি তো 100 টাকা, আর ক্লাস পিডিএফ মানে এটা 250 টাকা দিয়ে আপনার হয়ে যাচ্ছে। মানে এই ক্লাস পিডিএফ পরীক্ষা মিলে মাত্র 350 টাকাতেই আপনারা মানে সবচেয়ে ভালো সার্ভিসটা পেয়ে যাবেন। আমি বলবো শুধু পরীক্ষাটা না দিয়ে ক্লাস পিডিএফ এবং পরীক্ষা এটা রিকমেন্ড করছি। কারণ হলো আমি বুঝতে পারছি যে আপনারা কি পরিমাণ সাপোর্টটা পাবেন বা আপনাদের কি পরিমাণ উপকারটা হবে, এটা আমরা বুঝতে পারছি এখান থেকে, আমাদের পক্ষ থেকে। এই জন্য আমরা বলবো যে আপনারা ফুল কোর্সটা নেবেন। যাদের কম্পিউটারে আসলেই প্রবলেম আছে তারা, বা সামান্য ভালো পারেন, আরো ভালো করতে চান, তো তারা অবশ্যই ফুল কোর্সেই আপনারা জয়েন করবেন। জয়েন করলে আপনারা খুব ভালো করবেন বলে আমরা বিশ্বাস করি। কোর্স প্ল্যানের পিডিএফটা আছে সরাসরি, পিডিএফটা ওই পোস্টের মধ্যেই আছে। পিডিএফটা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন পোস্টের মধ্যে গিয়ে, তখন আপনারা এই লিঙ্ক থেকে আপনারা এইরকম একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। পিডিএফটা এখানে ছোট করে ছোট ফ্রন্টে দেওয়া আছে, এটা ডাউনলোড করে নিয়ে আপনারা প্রিন্টও করতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বার রয়েছে এই কর্নারে, এই কর্নারের এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখানে দেখেন ছোট ফন্টে দেওয়া আছে, এটা পুরোটুকু আপনারা প্রিন্ট করতে পারবেন, চাইলে প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবেন। তো আসি তারপরের কথায় আসি। তো এখানে কোর্স প্ল্যানে পিডিএফ পেলেন। রেজিস্ট্রেশন পদ্ধতি, রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে কোর্স ফিটা প্রদান করতে হবে। 99 টাকা হলে আপনার পরীক্ষা দিতে পারবেন শুধু, আর 350 টাকা দিয়ে ক্লাস, পিডিএফ এবং পরীক্ষা দিতে পারবেন। বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে, তারপরে রকেট নাম্বারও দেওয়া আছে। তবে এই নাম্বারে কখনো কল দিবেন না। কল দেওয়ার জন্য যে উপরে কিছুক্ষণ আগে নাম্বারটা দেখালাম ওই নাম্বারে কল দিবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা বিকাশ রকেটে আপনার সেন্ড মানি করা লাগবে প্রথমে নির্দিষ্ট পরিমাণ। ফিটা পাঠানোর পরেই কেবল এই যে নিচের যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে, এটা পোস্টের মধ্যেও তো দেওয়া থাকবে, এই ফর্মটা পূরণ করবেন। আগে ফি পাঠাবেন, তারপরে পূরণ করবেন। আর ফি পাঠানোর সময় আপনি যে নাম্বার থেকে বিকাশ করবেন, রকেট করবেন বা নগদ করবেন, যে নাম্বার থেকে, সেই নাম্বারের 4টা ডিজিট, লাস্টে যে 4টা ডিজিট রয়েছে সেই তথ্য আপনার ফর্মে সাবমিট করতে হবে। আচ্ছা, ফর্মে যখন সাবমিট করবেন, সাবমিট করার পরের পেজেই দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। তো সেটাতে অবশ্যই জয়েন করবেন। আপনি যে কোর্সের জন্য জয়েন করছেন সেটাতে অবশ্যই ক্লিক করবেন, করলেই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাবেন। তো অনেকেই এই সমস্যায় পড়েন, রেজিস্ট্রেশন ফর্মটা সুন্দর করে পূরণ করে দেন, পরে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন না, তারপরে আমাদের ইনবক্স করেন যে পাননি, এরকম অনেক কমপ্লেন করেন আপনারা। তো এই বিষয়টা একটু যদি ক্লিয়ারলি বা একটু সচেতনভাবে একটু পড়েন, তাহলে আপনাদের জন্য এই বিষয়টা আর কোনো ঝামেলার থাকে না। তো তারপরে এই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আপনারা যে বিষয়গুলো দেখতে পাবেন সেই বিষয়গুলো দেখি। সেটা হলো এখানে আপনার ইমেইল দিতে হবে। ইমেইল যেমন আমরা দেখি, যে আমি বললাম যে আপনারা দেখতে পাবেন ফুল নেম ডিলাইট এমসিকিউ দিয়ে দিলাম, ফেসবুক আইডিও ডিলাইট এমসিকিউ দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার 017
52034353 দিলাম। এটা ডিলাইট এমসিকিউ লিখলাম, অন্য কিছু লিখলাম না। সেন্ড মানি এস ফর এক্সাম্পল 350, ক্লাস পিডিএফ এক্সাম, বিকাশের মাধ্যমে এটা করা হলো। লাস্ট ডিজিট ধরে নিলাম 8834, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এটা সবগুলো আমি সঠিকভাবে পূরণ করলাম। পূরণ করার পরে আপনারা করবেন কি, এই যে এখানটাতে সাবমিট করবেন। এখানে ক্লিক করলে এই যে অনেক সময় আপনি একদম এটা আসছে, ছবিটা আসছে, খুব ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় সাবমিট করলে সরাসরি সাবমিট হয়ে যাবে। আবার অনেকের দেখা যায় যে এরকম আপনার ইমেজ ভেরিফিকেশন চায়। তাহলে ইমেজ ভেরিফিকেশন গুগল থেকে চায়, অনেক সময় গুগল মানুষকে রোবট মনে করে, তখন আপনি আসলেই মানুষ কিনা এটা প্রমাণ করার জন্য গুগল থেকে ভেরিফিকেশন চায়। তো ভেরিফাই করতে হবে আপনাকে সঠিকভাবে। অনেকে এই জায়গাটাতে এসে সমস্যায় পড়েন, ভেরিফাই করতে পারেন না, তখন বলেন যে আপনি কোনোভাবে পারছেন না, 5-7 বার চেষ্টা করে পারছেন না। তো সঠিকভাবে এখানে যে কথাটা লিখেছে, সিলেক্ট অল ইমেজেস উইথ ট্যাক্সিস, এখন যে যে জায়গায় ট্যাক্সি রয়েছে সেই জায়গাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ট্যাক্সি দেখতে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এই 3টে জায়গায় ট্যাক্সি রয়েছে, দিয়ে আমরা এখানে ভেরিফাই করব। তো এটা সঠিকভাবে ভেরিফাইটা করতে হবে, করলেই আপনারা পরের পেজে যেতে পারবেন। এই যে আপনার এটা ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়ে গেল। এখন দেখেন এখানে বলা আছে যে পেমেন্ট সম্পন্ন করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা হলে, আপনি যদি পেমেন্ট করে থাকেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেন, এখন রেজিস্ট্রেশন ডান পোস্টে গিয়ে লিখবেন আর নিচের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন। আপনি যদি শুধু পরীক্ষা দেন তাহলে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন থেকে জয়েন হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি ফুল কোর্স থাকে ক্লাস পিডিএফ এক্সাম, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি জয়েন হয়ে যেতে পারবেন। তো এই ছিল কথাবার্তা। এই বিষয়ে এই স্টেপগুলো আপনারা মিস করবেন না আশা করি। তো আমরা পরের বিষয়গুলোতে যাই। রেজিস্ট্রেশন ফর্মের ব্যাপারটা গেল। তারপরে ক্লাসটা আপনারা জানেন যে ক্লাস 5 আগস্ট থেকে শুরু হবে, আর ক্লাসটা হবে ফেসবুক সিক্রেট গ্রুপে। আপনারা রেজিস্ট্রেশন করলে আমরা একদম 5 আগস্টের আগে, মানে 4 আগস্টে আমরা সিক্রেট গ্রুপে আপনাদেরকে জয়েন করে নিব। প্রত্যেকটা ক্লাস 9:30টায় অনুষ্ঠিত হবে রাতে, সিলেবাস অনুযায়ী। আর লাইভ টাইমে আপনারা ক্লাস করার চেষ্টা করবেন। সেই সময় যদি না পারেন পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। এই সিক্রেট গ্রুপেই আপনাদের ক্লাস এবং পিডিএফ এটা সংরক্ষণ করা থাকবে। আর পরীক্ষাটা শুরু হবে 8 আগস্ট থেকে। পরীক্ষার সময় হবে সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে, যে কোনো সময় দিতে পারবেন। এখন পরীক্ষার প্রশ্নটা কোথায় পাবেন, এখানে দেখেন বলা আছে যে ডিলাইট এমসিকিউ বিসিএস এন্ড ব্যাংক প্রিপারেশন ফেসবুক গ্রুপ। গ্রুপটার লিঙ্ক কিন্তু আমাদের মানে পোস্টের সাথেই দেওয়া আছে, ফেসবুক গ্রুপ এবং ডিলাইট এমসিকিউ পেজে, এবং পেজের লিঙ্কটাও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে। তার মানে পেজটা আপনি ফলো করে রাখবেন, এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এই দুইটা জায়গায় কিন্তু আপনি প্রশ্ন পেয়ে যাবেন। এখন এই প্রশ্নটাতে আমাদের পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশন করলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। এই গ্রুপের মধ্যেই পাবেন, প্রত্যেকটা পরীক্ষার আগেই আলাদা আলাদা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ড দিয়ে পরীক্ষায় ইনপুট দিলে আপনার পরীক্ষাটা দিতে পারবেন। তো টেস্ট দেওয়ার পরে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন, আর পরের দিন আমরা মেরিট লিস্ট প্রকাশ করব। এ ছিল পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা, ক্লাস সংক্রান্ত নির্দেশনা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা। তো এটাই আমাদের কথা। আমাদের চলমান অন্যান্য যে কোর্স রয়েছে, যেমন ফ্রিজ অবজারভেশন টেস্ট, 200 ফ্রেন্ডকে ইনভাইট করলে পরীক্ষা দিতে পারবেন। ইংলিশ লং কোর্স রয়েছে বিসিএস এর, ব্যাংক ইংলিশ লং কোর্স রয়েছে। 43 বিসিএস এর স্পেশাল ব্যাচ এখন বর্তমানে রানিং আছে একটা। 41 বিসিএস এর লিখিত কোর্স রয়েছে, এখানে ক্লাস এবং পরীক্ষা দুইটাই রয়েছে। এই কোর্সগুলো বর্তমানে চালু রয়েছে আমাদের। এখানে যদি ক্লিক করেন প্রত্যেকটা জায়গায় চলমান সকল কোর্স সম্পর্কে জানতে হলে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে পোস্টের মধ্যে, এই পোস্টে ক্লিক করলে আপনারা টোটাল কোর্স সম্পর্কে একবার এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর আপকামিং যে কোর্সগুলো আসবে, বেসিক বুক এক্সাম বলতে আমরা বোঝাচ্ছি এখানটাতে যে বেসিক বই যেগুলো রয়েছে একদম ক্লাস 6 থেকে 11-12 পর্যন্ত যে বেসিক বইগুলো লাগে, এই বেসিক বইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, মানে একদম সবগুলোই যে পড়তে হবে এমন তো না, একদম গুরুত্বপূর্ণ যেটা আপনার একদম কাজে লাগবে, পরীক্ষাতে প্রত্যক্ষভাবে হেল্প করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক বুক এক্সামের আয়োজন করব। এটা শীঘ্রই আসবে সামনে। আর ব্যাংক পরীক্ষার জন্য আমাদের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ চলছে। বর্তমানে ব্যাংক ইংলিশ চলছে, ব্যাংক কম্পিউটার হবে এরপরে। তারপরে এর মধ্যেই বাংলাদেশ ব্যাংকের ইডি এক্সামের জন্য আলাদা করে একটা ব্যাচ শুরু হবে, সবগুলো সাবজেক্ট মিলে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন 43 প্রিলি শর্ট কোর্স সাজেশন ভিত্তিক। তো 43 বিসিএস এর স্পেশাল কোর্স আপাতত চলছে, স্পেশাল ব্যাচে একটা পূর্ণ সিলেবাস অনুসারে চলছে। আমরা 43 বিসিএস কে কেন্দ্র করে একটা শর্ট কোর্স চালু করব, যেটাতে সবগুলো টপিক থাকবে না, একদম গুরুত্বপূর্ণ টপিকগুলোর আন্ডারেই পরীক্ষাগুলো হবে। এই পরীক্ষাটা আমরা নিব, ফুল সিলেবাসটা আমরা কখনোই আগে দিব না। আমরা ফুল সিলেবাসটা আমাদের কাছে থাকবে, যেহেতু সাজেশনটা আমরা দিব, এটার প্রিপারেশনের জন্য
আমরা যেভাবে দিব, মানে এটা খুব দ্রুতই এটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এখানে আরো লিঙ্ক দেওয়া আছে আপনাদের ওই পিডিএফ এর মধ্যে, যে পিডিএফটা আপনারা ডাউনলোড করবেন রুটিনের, ওর মধ্যে এই লিঙ্কগুলো দেওয়া আছে। এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে। আপনি যদি রিটেন প্রিপারেশন নিতে চান, এই লিঙ্কে ক্লিক করলে রিটেন প্রিপারেশন গ্রুপে চলে যেতে পারবেন। ভাইভা প্রিপারেশনের জন্য এই গ্রুপ। তারপরে এটা আমাদের পেজের লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি পেজ পেয়ে যাবেন, আমাদের পেজটা। এই পেজে আপনারা যে কোনো সমস্যা সম্পর্কিত যে কোনো টেক্সট আমাদের করতে পারেন। তো এই ছিল মোটামুটি আলোচনা। এখন এর পরের অংশে আপনারা ওই ৩টা টপিক নিয়ে, যে ফাংশন কির ব্যবহার, তারপরে কম্পিউটার পেরিফেরালস, ইনপুট আউটপুট ডিভাইসের যে কনফিউশন, এই বিষয়গুলো দূর করার জন্য, এবং লজিক গেট নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। এটা থাকলেই মানে এটা থেকে আপনারা ক্লাসের আইডিয়া নিতে পারবেন যে কিভাবে ক্লাসটা হতে যাচ্ছে এবং আপনাদের কতটুকু উপকারে আসছে। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন, পরবর্তী ভিডিওর পরবর্তী অংশটুকু দেখে নেবেন, দেখে নিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। আর যে কোনো সমস্যায় আমাদেরকে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম। ডিলাট এমসিকিউ কম্পিউটার অ্যান্ড আইসিটি প্রোগ্রামে আপনাদের স্বাগতম। তো এই প্রোগ্রামটার মেইনলি আমরা এবারই মানে পরীক্ষার পাশাপাশি আমরা ক্লাস সিস্টেমও চালু করতে যাচ্ছি। তো সেটার একটু ধারণা দেওয়ার জন্যই আমরা মূলত আজকে কয়েকটা টপিকের উপর আলোচনা করব, যে কেমন হতে পারে আমাদের ক্লাসগুলো, সেটার জন্য। তারপরে এই যে টপিকগুলো আলোচনা করা হবে, এই টপিকগুলো মোটামুটি আপনাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তো আমরা শুরু করব। মোটামুটি আমরা 4টা টপিক আমরা আলোচনা করব, একটু সময় নিয়ে আলোচনা করব, আপনারা দেখবেন আশা করি। তো প্রথম অংশে আমাদের আলোচনার পার্ট হলো ফাংশন কি গুলো নিয়ে। ফাংশন কি, এটা নিয়ে আমাদের আলোচনা হবে, যে কম্পিউটারের ক্ষেত্রে ফাংশন কি, বিভিন্ন ফাংশন কি রয়েছে, এই ফাংশন কির ব্যবহারগুলো, ফাংশন ফাংশন কির কাজগুলো মাঝে মাঝে কিন্তু আসে। তো এটার ক্ষেত্রে কিন্তু সবগুলো, যে F1 থেকে F12 পর্যন্ত, হ্যাঁ F1 থেকে F12 পর্যন্ত, এই 12 পর্যন্ত সবগুলো ফাংশন কির কাজ কিন্তু পরীক্ষায় আবার আসে না, এটা একটা দেখার বিষয়। তো সবগুলো যেহেতু পরীক্ষায় আসে না, সব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে 5-7টা, সেগুলোই আপনাদের প্রায়োরিটি লিস্টে রাখতে হবে, সবগুলো দেখতে হবে সেগুলো। কিন্তু এর বাইরেও যে মানে এক্সট্রা সবগুলো যদি আমরা চিন্তা করি যে F12 পর্যন্ত আপনাকে পড়তে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট ওয়ে আছে। কিছু শর্টকাট ওয়েতে আমরা মোটামুটি 7-8টা খুব ভালোভাবে মনে রাখতে পারি, আর কিছু জিনিস আছে আমরা একটু পড়ে মনে রাখবো। তো সেটার জন্য যদি আমরা দেখি যে F1 থেকে F12 পর্যন্ত আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। তো সেটার ক্ষেত্রে প্রথমে আমি যদি কিগুলোর নাম লিখে নিই, F1, দেন F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, আর দুটো এই পাশে আমি লিখি, F11, F12। তো এই সবগুলো কি মোটামুটি আমি লিখে ফেলেছি, F1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন কোনটা দিয়ে আমি কি নাম প্রকাশ করব, মানে কোনটার কি কাজ হবে, সেটা আমি একটু দেখার চেষ্টা করব। যে F1, F1 কি, এটা মনে রাখবেন কিভাবে? এটা কিন্তু আমরা মানে একটা ফাংশন কির কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো সবগুলো তো আমাদের গুরুত্বপূর্ণ না, পরীক্ষার আসার মতো যেগুলো আছে বা প্রিভিয়াস সালে যেগুলো আসছে, সেগুলো সাপেক্ষে মোটামুটি আমরা পড়ার চেষ্টা করব, যাতে সেখান থেকে আমরা প্রশ্নগুলো কমন পাই। তো F1, তো F1 এর ক্ষেত্রে আমরা যদি এভাবে আমরা লিখি যে 1 এটার মতো করে, তো কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে এটার আগে দেখেন আমরা সবটার ক্ষেত্রে ওয়ান যদি লিখি, আমরা মাঝখানে ওয়ান লিখলাম মানে কি, আগে পিছিয়ে যদি আমরা কিছু একটা দেই, তাহলে কিন্তু আমরা HELP, হেল্প, এটাই তখন কিন্তু আর ওয়ান হচ্ছে না, এটা এল হিসেবে আমরা কাউন্ট করছি। তো F1 এর কি কাজ হচ্ছে, হেল্প কি, মানে এটা মানে ওইটা ফাংশন কিটা, F1 ফাংশন কিটা ল্যাপটপ বা কম্পিউটারের জন্য সেটা কি হিসেবে কাজ করে, হেল্প কি হিসেবে কাজ করে। কোনো কিছু কমান্ডে হেল্পের প্রয়োজন হলে আমরা অবশ্যই F1 কি চাপলে আমরা সেখানকার হেল্প মেনু পেয়ে যাব। হেল্প কিটা চালু হবে। তো এটা আমাদের প্রথম কাজ। তার মানে এখানে ওয়ান আছে, এই ওয়ানের মতো দেখতে কি এল, তার মানে এটার সাথে এটা মিল রেখে আমরা হেল্প, এটা মনে রাখতে পারি সুন্দর করে।
দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা মনে রাখি টু, টু যদি আমরা বাংলায় লিখি মানে 2 হয়, তাহলে সেটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 2। F2 কি, আমরা 2টা কিন্তু আমরা এইভাবেই লিখতে পারি। তো 2 আমি এভাবেই লিখবো, লিখেছি এভাবে, সাথে যদি আমি এইভাবে একটা দাগ দিয়ে দিই মনের মতো করে, আর হয়ে যাচ্ছে। তার মানে এই আর এটা বোঝাচ্ছে রিনেম, মনে রাখার জন্য। আপনার ন্যাচারালি এটা সবচেয়ে বেটার হয় কি, আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, কোনো একটা ডেস্কটপ থাকে যদি, তাহলে সেটাতে যদি আপনি F1 থেকে F2 কি পর্যন্ত, F12 কি পর্যন্ত যদি একটু ফাংশনগুলো একটু দেখেন, মানে এটার পড়ার সাথে যদি একটু দেখে নেন, তাহলে সবচেয়ে বেশি মাথায় মনে থাকবে। আবার অনেক সময় হয় যে এটা মনে রাখার ক্ষেত্রেও পরীক্ষার হলে আবার কনফিউশন তৈরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। দেখা যায় যে কিরকম কনফিউশন, যে আমি আসলে কোনটা চেপে কি নিয়ে আসছি, এটা একটা কনফিউশন থাকে। সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় আরো কিছু কিছু ক্ষেত্রে, ওটা তো আপনি জানলেনই, যে আপনার ল্যাপটপ থেকে F1 থেকে F12 পর্যন্ত আপনি জানলেন। তো জানার পরেও তো আপনাকে মাঝে মাঝে যদি কনফিউশনে পড়েন, এই জন্য ভালো হয় যে শর্টকাট কিছু জিনিস মাথায় একটু মনে রাখা, মাথায় রেখে দেয়া, যাতে পরবর্তীতে কোনো কনফিউশনে পড়লে সেখান থেকে উদ্ধার হওয়া যায়। ও, আমরা দেখতে পাচ্ছি যে টু, টু থেকে আমরা 2 লিখলাম, লেখার পরে সেখান থেকে রিনেম, মানে F2 চাপলে একটা ফাইল বা ফোল্ডারের নাম আপনি রিনেম করতে পারবেন। কার্সরটা সেখানে নিয়ে গিয়ে রাখলে F2 চাপলে আপনি রিনেম করতে পারবেন। F3, থ্রির মতোই যদি আমি চিন্তা করি, থ্রি, থ্রি এটা আছে কিরকম ভাবে, এরকম আছে নিচের টানটা, উপরের টানটা আছে কিরকম, এরকম, এটা থ্রি। তো উপরের অংশটুকু আমি এইভাবে টান না দিয়ে যদি জাস্ট এইভাবে এটা উল্টা করে টানটা দিই, উল্টা করে জাস্ট টানটা দিই এই দিক থেকে, তাহলে এস হয়ে যাচ্ছে। তাহলে থ্রির সাথে এস এর একটা মিল রয়েছে। তার মানে SEARCH, মানে সার্চ বাটন হচ্ছে F3। F3 দিয়ে সার্চ বাটন, মানে কোনো কিছু খুঁজতে হলে কম্পিউটারে আপনি F3 বাটনটা চাপলে আপনি সেই জিনিসটা সার্চ করতে পারবেন। তারপর রয়েছে F4। আমি জানি ফোরটা আপনি এইভাবে লিখবেন। তো ফোরটা এইভাবে না লিখে যদি আপনি ফোরটা এইভাবে লেখেন, তাহলে কিসের মতো দেখাচ্ছে, প্রোগ্রামের মতো। তার জন্য মনে শর্টকাট ওয়ে মানেই আমাদের একটু মনে রাখতে হবে এইভাবে। তার মানে প্রোগ্রাম ক্লোজ, প্রোগ্রাম ক্লোজ করার জন্য F4 বাটন চাপতে হয়। তবে একটা ব্যাপার আছে যে অল্টার F4 চাপতে হবে আপনাকে। এটা চাপার সময় চাপতে হবে কি, অল্টার চাপতে হবে, অল্টার বাটন চাপার পরে F4 বাটন চাপতে হবে। চাপলে একটা যে কোনো একটা প্রোগ্রামে যদি আপনি থাকেন, সেই প্রোগ্রামটা ক্লোজ করা যাবে। ওকে, F5, ফাইভটা দেখতে পুরোপুরি এস এর মতোই, থ্রিতেও এস বোঝালো, ফাইভতেও এস এর মতোই বোঝাচ্ছে। তার মানে আমি এসই লিখবো, তবে এখানে এস তে একটু অন্যটা হবে, স্লাইড শো। আমরা জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শোর কাজ করা যায়। স্লাইড শো চলতে চলতে, বা একটা জিনিস স্লাইড শো যখন আপনি দেখতে চাবেন, তখন স্লাইড শো ওয়ান করার জন্য আপনাকে F4 F5 বাটন চাপলে স্লাইড শোটা চালু হয়ে যাবে। F5 বাটনের আরেকটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ফাইভ, ফাইভ আছে না, এফতে ফাইভ, এফতে ফাইভ বোঝাচ্ছে। তার মানে এফতে আর একটা হবে ফাইন্ড করা। আমরা জানি কোনো জিনিস ফাইন্ড করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই কথাটা একসাথে থাকে। তার মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সেই জিনিসটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা যাবে। তো দুইটা কাজ কিন্তু হলো, এটা লাল কালিতে লিখলাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ফাইভের এই কাজটা অনেক পরীক্ষাতেই আসছে। তারপর F6 এরটা আমরা দেখবো, সিক্স। তো সিক্সের দিকে যদি আমরা খেয়াল করি একটু, F6 এর দিকে, তো খেয়াল করলে আমরা দেখতে পাই যে সিক্স লেখার সময় আমরা এইভাবে সিক্স লিখছি। হুম, তো সিক্সটা যদি এইভাবে না লিখে যদি আমরা এইভাবে সিক্স লেখার মানে উল্টো করে লেখার চেষ্টা করি, তাহলে ডি হয়। তাহলে ডাবল ডি আমরা লিখবো, ডাবল ডি, তার মানে ADDRESS। কি হচ্ছে এটা, অ্যাড্রেস। তার মানে F6 যদি আপনি চাপেন, তাহলে আপনাকে কার্সরটা কোথায় চলে যাবে, যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে চলে যাবে। কোনো কিছু আপনি সার্চ করবেন, ফর এক্সাম্পল কোনো কিছু গুগলে আপনাকে সার্চ দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি করবেন কি, যদি F6 বাটনটা চাপেন, তাহলে F6 বাটনটা চাপলে সেটা গুগলে সার্চের যে বাটনটা রয়েছে সেই বাটনে আপনার কার্সরটা নিয়ে যাবে। তো F7 এর ক্ষেত্রে যেটা বলবো, F7 বাটনটার ক্ষেত্রে, তো F7 বাটনের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো স্পেলিং, স্পেলিং এর জন্য। এটা আলাদা করে আসলে মনে রাখার আমার মানে ওয়ে নাই, টেকনিক নাই।
F7টা স্পেলিং চেক করার জন্য F7টা এটা শর্টকাট। তো এটা সরাসরি মুখস্থ রাখবেন F7 দিয়ে, যেটা আমি সরাসরি বললাম যে এটা মুখস্থ করবেন, তো সেটা মুখস্থই করবেন, বাদ বাকিগুলো তো সুন্দর করে মনে রাখার একটা ওয়ে আছে। তো F8 এটাতে মনে রাখা যায়। 8 এর ক্ষেত্রে আমরা জানি দুইটা জিরো আছে এখানে, দুইটা জিরো কিন্তু আছে 8 এর ক্ষেত্রে, তার মানে দুইটা জিরো আমরা যদি এখানে লিখি আর ডি মোড, তাহলে কি মোড? কম্পিউটারের ক্ষেত্রে সেফ মোড, সেফ মোড চালুর জন্য F8 বাটনটা কাজ করতে হয়। F8 বাটন দিয়ে সেফ মোড চালু করা যায় কম্পিউটার। তো এটা আপনারা জেনে গেলেন। মোটামুটি এই 8টা খুব সুন্দর, মানে 8টা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার। তো সেগুলো জানার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও আমরা একটু লিখবো বা পড়বো সেগুলো। সেটা হলো সিস্টেম অপশন। সিস্টেম অপশন চালু, F10 যদি F9 যদি আমরা চাপি, তাহলে সিস্টেম অপশন চালু হবে। কিভাবে সিস্টেম অপশন চালু হবে? যে কোনো একটা প্লেয়ার যদি থাকে, যে কোনো প্লেয়ার যখন আমরা চালাবো অডিও ভিডিও ফাইল, তাহলে সেটা দেখা যাবে যে সাউন্ড ভলিউমটা বাড়াটা কমানোর জন্য কিন্তু F10টা এটা F9 সরি F9টা এটা ব্যবহার করা হয়। তারপর F10 এর কাজ হলো এটা মেনু বার। মেনু বার যদি ওপেন হয়, তাহলে মেনু বারের যে কাজগুলো, যে একটা ম্যাক্সিমাম প্রোগ্রামের যে মেনু বারগুলো থাকে, সেই প্রোগ্রামের মেনু বারটা ওপেন হবে সাধারণত এই F10 বাটন থেকে। তো F10 বাটন থেকে মেনু বার চাপলে ম্যাক্সিমাম প্রোগ্রামেরই আপনার মেনু বারটা চালু হবে F10 যখন আপনারা প্রেস করবেন। তো এখানে F11 এখন রয়েছে। তো F11 এর ক্ষেত্রে আমরা জানি এখানে যখন আমরা 1 ব্যবহার করেছি, ওর পরিবর্তে আমরা একটা L লিখেছি। তো এখানে যখন ডাবল 1 রয়েছে মানে 11, তার মানে এখানে আমরা দুইটা L লিখতে পারি। তাহলে দুইটা L আমরা লিখলাম। তো লেখার আগে, এর আগে যদি আমরা FU দিয়ে দিই, ফু দিয়ে দিই, তাহলে ফুল হচ্ছে, তাহলে ফুল স্ক্রিন। আপনার ল্যাপটপটা বা কম্পিউটারকে যখন ফুল স্ক্রিন করতে চাবেন, তখন F11 কোনো একটা ব্রাউজারে গিয়ে, অপেরা মিনি হতে পারে আপনার হতে পারে গুগল ক্রোম বা ফায়ারফক্স বা যে কোনো একটা অ্যাপে যদি ঢোকেন, সেই অ্যাপটাকে যদি ফুল স্ক্রিন করতে চান, অবশ্যই সেটা উইন্ডোজে বা আপনার কম্পিউটারে হতে হবে। তাই F11টা যখন চাপলে সেইটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম কথা। এখন F12 এর কিন্তু দুই ধরনের কাজ রয়েছে। কোনো একটা যখন ডকুমেন্ট আপনি লিখলেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যখন লিখবেন, সেই ডকুমেন্টটাকে সেভ করার জন্য F12 বাটনটা আপনাকে চাপতে হবে। ডকুমেন্ট সেভ, ডকুমেন্ট সেভ যখন করবেন F12 চাপতে হবে। শুধু F12 চাপলে হয় না, শিফট চেপে F12 চাপতে হয় ডকুমেন্ট সেভ করার জন্য। শিফট F12। তো F12 এর আরো একটা কাজ রয়েছে। সেই কাজটা কি? যখন অভ্র কিবোর্ডে আপনি লিখবেন, বাংলা থেকে ইংরেজি যখন লিখবেন বা কনভার্ট করতে চাবেন লেখা বলতে আপনি লেখার ধরনটা যখন বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলায় যখন আসতে চাবেন, কনভার্ট যখন করতে চাবেন, তখন আপনাকে F12 যদি আপনি চাপেন, সরাসরি আপনার হচ্ছে কনভার্ট হয়ে যাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো এই ছিল হচ্ছে আপনার 12টা ফাংশন কির কাজ। তো আশা করি এইভাবে যদি ভিডিওটা আবার একটু দেখেন তাহলে, এবং শর্টকাট টেকনিকগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার ফাংশন কির 12টা কাজটা আপনি পেরে যাবেন। তো পরের অংশে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। কম্পিউটারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই ইনপুট আউটপুট ডিভাইস। কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, বা কোনটা ইনপুট আউটপুট দুইটা হিসেবে কাজ করে। এবং এখানের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইনপুট আউটপুট ডিভাইস খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারি সেটার কার্যপ্রণালী হিসেবে। আপনার সেটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় আমাদের প্রাত্যহিক লাইফে যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি যে এটা ইনপুট ডিভাইস, এটা আউটপুট ডিভাইস। যেটা রিসিভ করছে সেটা ইনপুট ডিভাইস, যেটা আউটপুট দিচ্ছে সেটা আউটপুট ডিভাইস। যেমন আমরা যদি একটা হেডফোনের কথাই বলি বা ইয়ারফোনের কথাই বলি, যেটা আমরা ইউজ করি, ন্যাচারালি ফোনে কথা বলার জন্য ওটা ইউজ করছি, আমি কথা বলছি, অন্য প্রান্তে অন্যজন শুনছে সেটা। তো এটা যখন হয়, আমি যখন কথা বলি, আবার একই হেডফোন ইউজ করে অন্যজন শুনছে, আমি কথা বললাম, কথাটা ইনপুট দিচ্ছি আমি, আমার কথা অন্যজন অন্য প্রান্তে হেডফোন লাগাই শুনছে, তার মানে সেটাও শুনতে পাচ্ছে, আউটপুটও দিচ্ছে। তার মানে এখানে হেডফোন কিন্তু ইনপুট আউটপুট দুইটা হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটা প্রাত্যহিক লাইফ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটা কাজটা। কিন্তু এর বাইরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা ইউজ করি না, কিন্তু সেগুলো পরীক্ষাতে আসে ন্যাচারালি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনপুট আউটপুট ডিভাইস বা বোথ ডিভাইস নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো
তো আজকের এই লেকচারটা দেখার পরে আশা করি সবগুলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং এই দুইটার মধ্যে কনফিউশন এগুলো দূর হয়ে যাবে আমরা আশা করি। তো আমরা ইনপুট ডিভাইস, শুরুতে আমরা ইনপুট ডিভাইসের নামগুলো একটু জানার চেষ্টা করব যে কি কি ইনপুট ডিভাইস রয়েছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো। ইনপুট ডিভাইসের নামগুলো আমরা আগে জানার চেষ্টা করি। সেটা হলো, প্রথমে যদি আমি লিখি কিবোর্ড। কম্পিউটারের কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, এর মাধ্যমে আপনি শুধু ডাটা এন্ট্রি দিচ্ছেন। তারপরে কিবোর্ডের পরে মাউস, মাউস দ্বারাও একই কাজ হচ্ছে। পয়েন্টিং ডিভাইস, মাউস দিয়ে আপনি কার্সরটা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছেন। তারপরে জয়স্টিক, খেলার জন্য এটা ইউজ করা হয়। যারা ল্যাপটপে খেলাধুলা করেন তারা জয়স্টিক ব্যবহার করেন সাধারণত। তারপর লাইট পেন, লাইট পেন ব্যবহার করা হয়, এটা মার্কিং করার জন্য লাইট পেনটা ব্যবহার করা হচ্ছে। তারপর ডিজিটাইজার, এটা যারা ভূমি নিয়ে কাজ করে তাদের এটা প্রয়োজন হয়। তারপরে আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওএমআর, ওসিআর, এগুলো কিন্তু আপনার ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। তারপরে এমআইসিআর, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে কিছু জিনিসের ক্ষেত্রে মনে রাখবেন, সেন্সর, যে কোনো সেন্সর কিন্তু ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, যে কোনো সেন্সর। তারপরে ইনপুট ডিভাইসের মধ্যে আরও পড়বে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলোর মধ্যে যদি আমি লিখি, এই পাশেই লিখলাম, সেটা হলো মাইক্রোফোন। যে মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি, এখন যে আমরা ক্লাস নিচ্ছি, মাইক্রোফোন, এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমার এখানে যেটা লাগানো হচ্ছে মাইক্রোফোন, এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। আমি কথা বলছি, এই জিনিসটা রেকর্ড হচ্ছে আমার, যার কারণে আপনার কথাগুলো পরবর্তী আপনার শুনতে পাবে, কিন্তু এটা আমার কথাগুলো নিচ্ছে, রিসিভ করছে, যার কারণে এই মাইক্রোফোনটা অবশ্যই ইনপুট ডিভাইস। তারপর মাইক্রোফোনের পরে একটা আছে ওয়েবক্যাম, এটা সাধারণত ল্যাপটপে লাগানো হয় ম্যাক্সিমাম সময়, কম্পিউটারের ক্ষেত্রে। তো ওয়েবক্যামের মাধ্যমে সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় ভিডিওর ক্ষেত্রে একজন লেকচার নিচ্ছে, লেকচারে একটা লেকচারও দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, বা সরাসরি লাইভে এসে ক্লাস নিচ্ছে অনেকে ল্যাপটপের সাহায্যে, সেক্ষেত্রে দেখা যায় তার ফেসটা দেখা যাচ্ছে। সাধারণত এই ফেসটা দেখানো হয় ওয়েবক্যামের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি ইনপুট ডিভাইসের গুরুত্বপূর্ণ যে ইনপুট ডিভাইসগুলো, সেগুলো। তো আশা করি এগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে আমি লিখেছি, এগুলোই যদি মনে রাখেন সবচেয়ে ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসগুলো এখানে লেখা হয়েছে। তো এর বাইরে যখন আমরা যাব, আউটপুট কিছু ডিভাইস রয়েছে। তো আউটপুট ডিভাইস আমরা লিখে ফেলি। আউটপুট ডিভাইসটা আমরা এখানে লিখি, আউটপুট ডিভাইস। কারণ আউটপুট ডিভাইস খুব বেশি যে আছে তা না, আউটপুট ডিভাইস কম আছে, ইনপুট ডিভাইসই সবচেয়ে বেশি ধরা চলে। তো আউটপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, সেটা মনিটর। তো মনিটর কিছু কিছু ক্ষেত্রে আমার ইনপুট আউটপুট দুইটা হিসেবেই কাজ করে। যদি স্ক্রিন হিসেবে চিন্তা করি, যে ল্যাপটপের স্ক্রিন, আমরা বা ল্যাপটপের স্ক্রিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বা কিছু টাচ স্ক্রিন রয়েছে, টাচ স্ক্রিনটা কিন্তু ইনপুট হবে, আউটপুটও হবে। তবে সরাসরি আউটপুট হিসেবে লেখা হলেও ম্যাক্সিমাম মনিটরটা আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। ল্যাপটপ তো এখনো ওইরকম ভাবে টাচ স্ক্রিন আসে নাই সবগুলো। আবার যদি আমরা ফোনের স্ক্রিনের কথা ভাবি, সেটা কিন্তু ইনপুটও হচ্ছে, আমি স্ক্রিনটা টাচ করছি, ইনপুট হচ্ছে, আবার সেখানে আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছি, আমি ফিডব্যাক হিসেবে আউটপুটটা পাচ্ছি। তাহলে মনিটর হতে পারে, বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট হতে পারে, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যে কোনো কোনো হতে পারে এটা। তারপরে প্লটার, প্লটার মাধ্যমে আমরা আউটপুটই পাই শুধু, প্লটার। তারপরে প্রিন্টার, আপনি কোনো কিছু প্রিন্ট করছেন প্রিন্টারের সাহায্যে। তারপরে ফিল্ম রেকর্ডার, ফিল্ম রেকর্ডার, তো ফিল্ম রেকর্ডার শুধু এটা আউটপুটই দিবে। নাম রেকর্ডার শুনে মনে হচ্ছে শুধু ইনপুট, মানে ইনপুট দেওয়ার কথা, কিন্তু মনে রাখবেন যে ফিল্ম রেকর্ডারটা শুধু আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, এটা মনে রাখবেন। আমি ইনপুট আউটপুটের কনফিউশন নিয়েও কিন্তু, মানে এটা কথা হয়ে গেলে আমরা আলোচনা করব, কনফিউশন যেন না হয়। তারপরে স্পিকার, যে কোনো কিছু আমরা লাউড স্পিকারে যখন কথা বলা হয়, আমরা যখন শুনতে পাই আলাদা করে স্পিকারের মাধ্যমে, আপনি ফোনের স্পিকার আছে যেন শুনতে পাচ্ছেন। তারপর প্রজেক্টর, প্রজেক্টরের মাধ্যমে কোনো জিনিস আউটপুট দেখানো হয়, কোনো মাইক্রো সরি কোনো পাওয়ার পয়েন্টের লেখা যখন আমরা দেখতে চাই কোনো প্রেজেন্টেশনের জন্য,
তখন কিন্তু এটা প্রজেক্টরে দেখে আমরা ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি। আবার অনেক সময় আমরা ফুটবল খেলা দেখেছি বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে, সেটাও হয়। তারপরে মাইক্রোফিশ, মাইক্রোফিশ এটাও এক ধরনের আউটপুট ডিভাইস। তারপরে ইমেজ সেটার, ইমেজ সেটারও একটা আউটপুট ডিভাইস। তো মোটামুটি এই যেগুলো লিখলাম এই কয়টাই মনে রাখবেন। যদি মনিটরটা ইনপুট আউটপুট দুইটা ডিভাইসই ব্যবহার করা হয় সবচেয়ে বেটার হয় কি, মনিটর কিন্তু সব মনিটর না, মনিটর নর্মাল মনিটরটা কিন্তু অবশ্যই আউটপুট ডিভাইস। আপনি আউটপুট দেখতে পাচ্ছেন, আপনি টিভির মনিটরের কথা ভাবেন, অবশ্যই সেটা আউটপুট ডিভাইস। যতক্ষণ না আপনার টাচ স্ক্রিন মনিটর হবে, আমি যদি আমার ফোনের কথা চিন্তা করি, এটা যদি এই স্ক্রিনটা টাচ স্ক্রিন, যদি ওটা মনিটর হিসেবে ব্যবহার করা হবে কিন্তু সেটা টাচ স্ক্রিন, এই টাচ স্ক্রিন ইনপুট আউটপুট ডিভাইস দুইটা হিসেবে ব্যবহার করা হবে। শুধু মনিটর যদি থাকে তাহলে সেটা আউটপুট ডিভাইস হিসেবেই আপনারা গণ্য করবেন। তো এটা দুইটা আলাদা আমি লিখলাম। এখন এরপরে আউটপুট, ইনপুট আউটপুট দুইটা হিসেবে ব্যবহার করা হয় সেটাও লিখবো। আর টোটাল কনফিউশন যেন না হয় সেটা নিয়েও আমি আলাদা করে দিব, কনফিউশনটা দূর করার জন্য। ইনপুট আউটপুট ডিভাইস যেটা একসাথে যদি আমরা আলোচনা করি, যে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কোনটা পড়ে। ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইসেস এর মধ্যে কি কি রয়েছে যেটা দুইটা হিসেবে ব্যবহার করা যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো যেগুলো রয়েছে আমরা সেগুলোই ধারাবাহিকভাবে লেখার আমরা চেষ্টা করব। তো প্রথম যদি গুরুত্বপূর্ণর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কোনটা হবে, কিছুক্ষণ আগে যখন যেটা আমি বললাম সেটা হলো টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনটা কিন্তু আউটপুট ইনপুট ডিভাইস দুইটা হিসেবে কাজ করে। একটা ফোনের টাচ স্ক্রিন যখন আপনি ইউজ করছেন, স্ক্রল করছেন, মানে এটা ইনপুট হচ্ছে। আবার স্ক্রল করার মাধ্যমে আপনি হয়তো বা কোনো কিছু দেখতে পাচ্ছেন, ফেসবুকিং যখন করছেন, একটা আউটপুট হিসেবে আপনার চোখে ভিজুয়ালাইজেশন যখন হচ্ছে তখন এটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করছে। আবার হতে পারে আপনি ভিডিও দেখছেন, আউটপুট ডিভাইস। আপনি কিবোর্ড টাইপ করছেন, ইনপুট ডিভাইস কিবোর্ড দিচ্ছেন। ইউটিউবে যায় একটা ভিডিও সার্চ দিচ্ছেন, লিখে যখন দিচ্ছেন, কিবোর্ড যখন আপনি ইউজ করছেন তখন ইনপুট ডিভাইস। ভিডিওটা যখন দেখছেন আপনার সামনে যখন প্লে হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করছে। তার মানে ইনপুট আউটপুট দুটো হিসেবে কাজ করা হলে টাচ স্ক্রিন। এরপরে বর্তমানে যে ক্যামেরাগুলো পাওয়া যায়, ডিজিটাল ক্যামেরা, এই ডিজিটাল ক্যামেরাও দুইটা ফাংশনই করে। সেটা হলো ছবিও তোলা যাচ্ছে, সেখান থেকে ছবিটা আউটপুট হিসেবেও দেখা যাচ্ছে। বর্তমান ডিজিটাল ক্যামেরা যেগুলো ক্যামেরাই রয়েছে, সেই প্রত্যেকটা ডিজিটাল ক্যামেরা, আগের ক্যামেরাগুলো সরাসরি দেখা যেত না, যেগুলো অ্যানালগ ক্যামেরা ছিল সেগুলো খালি ছবি তুলতেন, ইনপুট হতো, তারপরে ওটাকে প্রিন্ট করার পর দেখা যেত। আর এখন কি সবই দেখা যায়, ছবি তুলছেন সাথে সাথে দেখতে পাচ্ছেন। তারপর এরপরে যেটা আছে টেপ রেকর্ডার। তো টেপ রেকর্ডার যেটা হলো আপনি রেকর্ডও করতে পারছেন, যখন রেকর্ড করলেন তখন সেটা ইনপুট হিসেবে কাজ করছে, আপনার রেকর্ডটা যখন বাজালেন তখন আউটপুট ডিভাইস হিসেবে কাজ করছে। তো রেকর্ড যখন এটা টেপ রেকর্ডার সাথে যখন কথা বলা হলো তখন এর সাথে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো সাউন্ড কার্ড। তো সাউন্ড কার্ডের কাজটাও ঠিক একই রকম। তারপরে যদি আমরা দেখি সেটা হলো ভিসিআর। আমরা অনেক সময় জানি ভিসিআর, আগে গ্রাম অঞ্চলের মানুষ এই ভিসিআর এ মানুষ মুভিগুলো দেখতো, ক্যাসেট যেটা এক ধরনের ভিডিও ক্যাসেট রেকর্ডার। তো এটা থেকে ইনপুট দেওয়া যায়, যে কোনো কিছু রেকর্ড হচ্ছে, আবার ওটা যখন প্লে করা যাচ্ছে আমরা টিভির মনিটরে সুন্দর করে দেখতে পারতাম। তাহলে ভিসিআরটাও তার মধ্যে পড়ে। তারপর একটা আছে মডেম। মডেম, মডুলেশন ডিমডুলেশন। তো এই মডেম আমরা জানি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস দুটো হিসেবেই কাজ করা যায়। ল্যাপটপে যখন একটা পোর্টে লাগাবেন সেটা কোনো কিছু ইনপুটও দিতে পারবেন, আবার সেখান থেকে কিছু আউটপুটও করে নিতে পারবেন। তাহলে মডেম এটা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার ফ্যাক্স, ফ্যাক্সটাও কিন্তু কি ইনপুট আউটপুট দুইটা ডিভাইস হিসেবেই কাজ করে। ফ্যাক্স যখন হচ্ছে, আপনি ফ্যাক্স যখন পাঠাচ্ছেন তখন ইনপুট ডিভাইস পাঠিয়ে দিলেন, অন্য প্রান্তে একজন রিসিভ করছে, সে সেখান থেকে প্রিন্ট করে নিচ্ছে ফ্যাক্সটা। তো এটা কি হলো, আউটপুট তখন হলো আউটপুট ডিভাইস। তার মানে মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে যেগুলো আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, টেপ রেকর্ডার, সাউন্ড কার্ড, ভিসিআর, মডেম, ফ্যাক্স, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনপুট এবং আউটপুট ডিভাইসেস। এগুলো পড়লেই পরীক্ষাতে এর বাইরে কিছু থাকবে না। তো এখন আসেন আমি হচ্ছে কনফিউশন জিনিস এগুলো নিয়ে একটু আলোচনা করব, যেগুলোতে সবচেয়ে বেশি কনফিউশন হয়, যে এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, না ইনপুট আউটপুট উভয় ডিভাইস, এরকম একটা কিছু কনফিউশন থাকে। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যে কনফিউশন যদি না থাকে। কনফিউশন,
কনফিউশন যেন না থাকে এটা নিয়ে একটু আলোচনা করব। যেমন কি কি জিনিসের মধ্যে হতে পারে, আপনাদের যদি ন্যাচারালি আমি জিজ্ঞেস করি তিনটা জিনিসের নাম আমি লিখি এখানে, দেখেন একটু কিন্তু কনফিউশন কাজ করবে। একটা হলো ওয়েব ক্যাম, এগুলো মানে সবটাই মোটামুটি ভিডিও করারই একটা, ভিডিও বা ছবি তোলার মতো একটা যন্ত্র এই সবগুলোই। তো ওয়েব ক্যাম যদি লিখি, তারপরে আমি যদি লিখি ইমেজ সেটার, এগুলো কিন্তু সব ছবি তোলার যন্ত্র, ছবি বা ভিডিও করার যন্ত্র। তো এগুলো নিয়ে কিন্তু কনফিউশন হয়। তারপর ডিজিটাল ক্যামেরা, তো একবারে এই তিনটে একসাথে লিখে দিলাম, তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। আলাদা আলাদা যখন করলে পড়লে তখন সমস্যাটা হয়ে যায় অনেক সময়, যে মনে থাকে না যে কোনটা কার মধ্যে পড়েছি, এটা মনে থাকে না অনেক সময়। যদি আপনি ন্যাচারালি বুঝে না পড়েন তাহলে কিন্তু মনে রাখা টাফ হয়ে যাবে আপনার জন্য। তো এখানে যেটা হবে যে ওয়েব ক্যামটা কিন্তু সবসময় ইনপুট ডিভাইস, ওয়েব ক্যামটা ইনপুট ডিভাইস হচ্ছে। ইমেজ সেটার যেটা, এটা শুধু আউটপুট ডিভাইস, এটা আউটপুট ডিভাইস। আর ডিজিটাল ক্যামেরা কিছুক্ষণ আগে যেটা বললাম, এটা ইনপুট আউটপুট বোথ, এটা বোথ ইনপুট প্লাস আউটপুট বোথ ডিভাইস হিসেবে কাজ করে ডিজিটাল ক্যামেরা। তো একটা কনফিউশনটা দূর হলো, এটা যখন এখান থেকে আপনি গোছায় পড়বেন এরপরে আর কোনো সমস্যা হবে না, আপনার খাতায় নোট থাকলেও সুন্দর করে পড়ে ফেলতে পারবেন। তো এটা গেল হচ্ছে আপনার ছবি তোলা বা ভিডিও করার যে টুল, সেই টুলগুলো নিয়ে যদি কোনো সমস্যা না থাকে এই জন্য একবারে আলোচনা করা হলো। তো এরপরে হচ্ছে, যেহেতু আমরা ছবি তুললাম, অডিও কিছু ডিভাইস রয়েছে। অডিও ডিভাইসের দিকে যদি আমরা তাকাই, সেগুলো কি হচ্ছে, যেমন মাইক্রোফোন, মাইক্রোফোন একটা। তারপরে স্পিকার, যে মাইক্রোফোনের সাথে আমি কথা বলছি যেটা দিয়ে, সেটা মাইক্রোফোন। স্পিকার লাউড স্পিকার হতে পারে সেটা। তারপরে আছে এছাড়াও রয়েছে, আমরা যখন লিখলাম সাউন্ড কার্ড, এটা লিখলাম সাউন্ড কার্ড ছিল। তারপরে হেডফোন, আমি বললাম কিছুক্ষণ আগে হেডফোনে দুইজন কথা বলে, এই পাশ থেকে কথা বলে না পাশ থেকে সরে, আমি চারটা কিন্তু লিখে ফেলেছি। মাইক্রো মাইক্রোফোন সবসময় ইনপুট, এই যে আমার এখানে যেটা লাগানো আছে এটা মাইক্রোফোন ইনপুট ডিভাইস, কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, মানে আমার এখান থেকে কথাটা রেকর্ড হচ্ছে। তারপর স্পিকার, আপনার ফোনের স্পিকার আছে যেন আপনি শুনতে পাচ্ছেন, অবশ্যই এটা আউটপুট ডিভাইস। সাউন্ড কার্ডের ক্ষেত্রে আমরা যেটা বললাম, তো সাউন্ড কার্ডের ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আগে যেটা বললাম যে এটা ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে এটা ব্যবহার করা হয়। তো সাউন্ড কার্ড এটা অনেক সময় আউটপুট ডিভাইস দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এটা হেডফোনটাও কি ইনপুট আউটপুট দুইটা ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো বোথ ডিভাইস হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে। তো মোটামুটি সাউন্ড রেকর্ড নিয়ে যে বিষয়গুলো আছে, যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা কোনটা, মাইক্রোফোন ইম্পর্টেন্ট, স্পিকার ইম্পর্টেন্ট, এই দুইটাই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সময় এই দুইটাই আসে। হেডফোন বা সাউন্ড কার্ড এগুলো পরীক্ষাতে খুব বেশি আসে না। তো এর বাইরে আরো একটা জায়গায় কনফিউশন হয়, সেটা হলো রেকর্ডিং কিছু ডিভাইস রয়েছে। এই রেকর্ডিং ডিভাইস নিয়েও কিছু মানে কনফিউশনটা থাকে। সেটা হলো, দুইটা রেকর্ডারের নাম আমরা অলরেডি পড়ে ফেলেছি। সেটা হলো, একটা রেকর্ডারের নাম হচ্ছে টেপ রেকর্ডার, একটা বললাম টেপ রেকর্ডার, আর একটা বললাম ফিল্ম রেকর্ডার। টেপ রেকর্ডারের নামটা কিছুক্ষণ আগে পড়লাম, যে এটা বোথ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। টেপ রেকর্ডার যখন টেপ করছেন, যখন রেকর্ড করছেন তখন এটা ইনপুট হিসেবে কাজ করছে, ওটা আবার প্লে করে দেখা হচ্ছে আউটপুট ডিভাইস। আর ফিল্ম রেকর্ডার কিন্তু আমরা যখন দেখলাম ফিল্ম রেকর্ডার আর আউটপুট ডিভাইসের মধ্যে, এটা কিন্তু পড়লাম এটা একটা আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো ফিল্ম রেকর্ডার এটা আউটপুট ডিভাইস। তো মোটামুটি এটা দুইটা রেকর্ডারের মধ্যে যদি কনফিউশন না থাকে, তাহলে এটা আপনি কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। পরীক্ষায় আসার মতো এগুলো কনফিউশন জিনিসগুলো পরীক্ষায় আসার মতো। টেপ রেকর্ডার বোথ, ফিল্ম রেকর্ডারটা আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তো এটার কনফিউশনটা মোটামুটি এটা ক্লিয়ার। তো এরপরে আমরা আলোচনা করব মোটামুটি লজিক গেট নিয়ে, সেটা অবশ্যই দেখবেন, কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে যাবে। লজিক গেট থেকে কিন্তু প্রশ্ন আসেই, প্রত্যেকটা বিসিএস পরীক্ষাতেই লজিক গেট থেকে মোটামুটি প্রশ্ন আসছে, এবং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে লজিক গেট থেকে এখন থেকে প্রশ্ন আসা শুরু করেছে, কারণ বিসিএস থেকে প্রশ্ন তো কপি হয়। তো লজিক গেট নিয়ে কনফিউশন থাকে না বা কনফিউশন কম এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু কম। তো লজিক গেট নিয়ে কিন্তু কনফিউশন থাকি, যে ইনপুট কোনটার কত হলে আউটপুট কেমন হবে, ইনপুট সবগুলোর এক হলে আউটপুট কত হবে, ইনপুট সবগুলোর শূন্য হলে আউটপুট তার কত হবে, এই প্রশ্ন কিন্তু একটা কনফিউশন থাকে। তো আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা করব,
একটা হলো একদম বেসিক দিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে বেসিক হলে আপনার এখান থেকে কয়েক ধরনের কাজ হয়ে যাবে, সেটাও মানে ওই যে এই প্রশ্নগুলো যে আমি বললাম, এই প্রশ্নগুলো আপনি সলভ পেয়ে যাবেন। সাথে ম্যাথের ক্ষেত্রেও যদি যদি এই গেট নিয়ে যদি কোনো ম্যাথ আসে, ন্যাচারালি কোনো সূত্র আকারে যদি ম্যাথ আসে, তাহলে সেটাও সলভ হবে। সেটার জন্য বেসিকটা আমরা পড়বো, আবার আলাদা করে আমরা বক্স আকারে শর্টকাট হিসেবে মনে রাখার জন্য, সব সময়ের জন্য যেন মনে থাকে, বা লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য যেন হয়, কখনো যেন কনফিউশন তৈরি না হয়, এই জন্য শর্টকাটও আমরা দেখে দিব। তো বেসিকটা হবে কিন্তু শর্টকাটের মতোই, এটা বোঝার জন্যই খুব ইজিলি সেটা আলোচনা করা হবে। তো লজিক গেটের ক্ষেত্রে আমরা জানি মৌলিক গেট, আমরা ন্যাচারালি আমরা তিনটা জানি মৌলিক গেট। মৌলিক গেট যেগুলো রয়েছে, গেট লিখলাম সরাসরি। তো মৌলিক গেট আমরা জানি কয়টা, তিনটা। একটা হলো ওয়ার গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হলো নট গেট। এই তিনটা হলো মৌলিক গেট। তার মধ্যে এই ওয়ার আর অ্যান্ড গেট নিয়েই বেশি প্রশ্ন আসে, ওয়ার আর অ্যান্ড গেট নিয়েই আপনার ঝামেলাটা তৈরি হবে। এগুলোর বিপরীতটাও আছে, আমরা এই ভাষায় লিখব। তো ওয়ার আর অ্যান্ড গেট নিয়ে আমাদের মেইনলি ঝামেলাগুলো তৈরি হবে, ওয়ার গেট অ্যান্ড গেট। তো ওয়ার গেট মানে হচ্ছে, ওয়ার মানে আমরা মানে ন্যাচারালি জানি অথবা। তো এখানে ওর এর ক্ষেত্রে মনে রাখবেন যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে হবে ওয়ারটা হলো যোগের মতো, ওয়ার হলো যোগের মতো, যোগের কাজ হয়। ন্যাচারালি যে যোগের কাজ আমরা করেছি, সংখ্যা পদ্ধতিতে যোগের কাজ, সেটার মতোই একদম। ওখানে যে যোগটা করেছেন এখানেও সেই যোগ। আবার যদি ওখানকার যোগটাও না বুঝেন, তারপরে এটা বের করতে পারবেন, সেটাও আমি শিখিয়ে দিব। আর এই অ্যান্ড মানে হচ্ছে এখানে গুণ। তো ওই সংখ্যা পদ্ধতির যে আমরা গুণটা করেছি, সেই গুণটাও যদি না বোঝেন, সেটাও না বুঝলেও চলবে। এখানকার সরাসরি ন্যাচারাল গুণ যেটা আপনি পড়েছেন, একদম ক্লাস 1 থেকে শুরু এসে যে গুণনটা আপনি পড়ে এসেছেন, সেই গুণনের ধারণারও যদি জানা থাকে, তাহলেও কিন্তু আপনি এখানকার গুণটা করে আপনি অ্যান্ড এর মানটা বের করতে পারবেন। তো ন্যাচারালি দেখা যায় যে এটার ক্ষেত্রে ইনপুট এগুলোর দুইটা থাকে, এগুলোর দুইটা করে ইনপুট থাকে, আর আউটপুট থাকে। আউটপুট তো অবশ্যই একটা হবে, আউটপুট একটা পাবেন। যেহেতু আমি বললাম যে এই ওয়ার্ডটা মানে হলো যোগ, ওয়ার হলো যোগ। তো এখানে মানে তিনটার মতো দেখাচ্ছে, এইটা আর এই ঘর, এই দুইটা কাউন্ট করব। এই ঘরটা, এটা এটা ঘর হিসেবে রাখলাম না, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনপুট, এটা আউটপুট। তাহলে এটা মনে রাখবো যে যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জানি যে কম্পিউটার দুইটা জিনিস বোঝে, শূন্য আর এক বোঝে। তার মানে যোগের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রথমে দুইটাই শূন্য। অরের ক্ষেত্রে দেখেন দুইটাই শূন্য, যখন আমরা লিখবো শূন্য দুইটা যোগ করলে কি হয়, সবসময় শূন্যই হবে, আপনি ন্যাচারালি যেটা বুঝেন সেটাই। তার মানে সবগুলো ইনপুট শূন্য হলে, তাহলে এটা বোঝার একটা উপায় হলো কি, সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুটও শূন্য হবে। কোনটাতে? ওয়ার গেটে। সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে কোন গেটে? ওয়ার গেটে। এটা কিন্তু আমরা একটা পেয়েই গেলাম। তো এটা বেসিক থেকে কিন্তু হয়ে যাচ্ছে। তো বাদ বাকি আমরা তিনটা জিনিস লিখবো। এটা আমি শূন্য দিলাম, এখানে 1 দিলাম, শূন্য আর এক যোগ করলে কত হয়? আপনারা নর্মালি জানেন একই হয়। আবার এখানে যদি আপনি 1 দেন, এখানে যদি শূন্য দেন, তাহলে এক আর শূন্য যোগ করলেও কিন্তু 1 হচ্ছে, 1ই হচ্ছে। এখন দেখেন, আর একটা বাদ বাদ থাকলো, সেটা হচ্ছে এটা 1, এটা 1। তাহলে 1 1 যোগ করলে ন্যাচারালি 2 হয়। তা আমরা এটা জানি যে কম্পিউটার শূন্য আর একের বেশি কোনো কিছু নিতে পারে না। তার মানে এখানে এক আর এক যোগ করলে কখনোই 0 হবে না। যেহেতু এক আর এক গুলো যোগ করলে 2 হয় এবং সর্বোচ্চ 1 পর্যন্ত সে যেতে পারবে, তার রেস্ট্রিকশন হচ্ছে 1। তাহলে 1ই হবে। এটা ন্যাচারালি আমি যোগের মতো করে একটু বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু আমরা কি পাইলাম এটাতে? সবগুলো ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়। এটা কিন্তু এখান থেকে এটা পাইলাম। সেটা কোন গেটে? ওয়ার গেটে। আর এই তিনটার ক্ষেত্রে দেখেন একটা কথাই আমরা বলতে পারি। এই তিনটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেটা হলো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। দুইটা যদি 1 থাকে থাকুক, সমস্যা নেই। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুটের মান 1 হচ্ছে। যে কোনো একটা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হচ্ছে।
আবার এটা বলা যায় যে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে কোনটাতে? শেষেরটার জন্য, OR গেট। তার মানে এখান থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি। একটা হলো সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে OR গেটে। এখান থেকে আমরা পাচ্ছি ন্যাচারালি যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। আবার সবগুলো ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। এটা মানে কার ক্ষেত্রে সবগুলোই আমরা পাইলাম? OR এর ক্ষেত্রে। তো OR গেটের এই হলো সিস্টেম গেল পুরোটুকু। আপনারা পুরোটুকু দেখতে পারলেন যে কিভাবে আমরা করলাম। যে এখন OR গেটের সাথে আরো দুইটা গেট রিলেটেড। আপনারা যদি OR গেটের এই জিনিসটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আরো দুইটা গেট আপনার সুন্দরভাবে আপনি করতে পারবেন। এটা বোঝার বিষয় আসলে। এটা OR গেট রয়েছে, OR এর সাথে যদি আমরা নট কথাটা লাগাই, এই নট মানে বিপরীত, এটা বুঝেন যে এটা নিচের দিকে যেহেতু আছে, এটা নট মানে হলো বিপরীত, এটা মনে রাখবেন। নট মানে বিপরীত। তো এই OR এর সাথে যদি আমরা নট লাগাই, নট এখানে নট লাগানো বলতে বোঝাচ্ছে এন, শুধু এন লাগবে। তার মানে হচ্ছে নর গেট, নর, শুধু নর। নট অর এটাকে এক জায়গায় করলে হয় নর গেট। আর অন্য একটা গেট আছে সেটা হলো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ মানে খানদানি ভাবে, এক্সক্লুসিভ বিশেষ, কারণ সেটাকে এক্স ও আর, তাহলে এক্সক্লুসিভ অর গেট বলা হয় সেটাকে। তাহলে এটার সাথেই রিলেটেড। তার মানে আপনি যদি একটা ভালোভাবে যেটা বুঝে থাকেন, এই একটাই যদি ভালোভাবে বুঝে থাকেন, আরো দুইটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে, কারণ এটা এর সাথে রিলেটেড। এখন কিভাবে রিলেটেড? আমরা যেহেতু বললাম যে বিপরীত, নট মানে হলো বিপরীত। একটা থাকবে, ওয়ান থাকলে হয় জিরো, জিরো থাকলে হয় ওয়ান। নটের কাজই তাই। এখন যে কোনো জিনিসের সাথে যদি নট যুক্ত হয়, কম্পিউটারের নটটা যদি যুক্ত হয় যে কোনো জিনিসের সাথে, তার মানে সেটা এক থাকলে হয়ে যাবে জিরো, জিরো থাকলে হবে এক। তার মানে দেখেন এই অরের সাথে নট যুক্ত হয়েছে। তার মানে এখানে ইনপুটের ব্যাপারটা সেম, ইনপুটের ব্যাপারটা সেমই থাকবে, শুধু এখানে চেঞ্জ হয়ে যাবে। জিরোর জায়গায় হবে ওয়ান, এখানে ওয়ানের জায়গায় জিরো, এখানে ওয়ানের জায়গায় জিরো, এখানে ওয়ানের জায়গায় জিরো। জিরোর জায়গায় ওয়ান হইলো, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, সব জায়গায় চেঞ্জ হইলো। তাহলে নর গেটের ক্ষেত্রে আমার ব্যাপারটা, আমার সিদ্ধান্ত কি থাকলো? নর গেটের ক্ষেত্রে যে কোনো দুইটা মানে সবগুলো ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান। এটাই কিন্তু দাঁড়ালো। হ্যাঁ, এটা যদি একটা বুঝে থাকেন তাহলে কিন্তু পুরোটুকু হয়ে যাবে। এটা এটার ক্ষেত্রে মনে রাখতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো হওয়ার শর্তটা কি হলো? নর গেটের ক্ষেত্রে জিরো হওয়ার শর্তটা হলো যে কোনো একটা ওয়ান হলেই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই আর জিরো হয়ে যাচ্ছে। আমরা এগুলো সবগুলো পরে আমরা আলাদা করে আবার দিব, মানে এক জায়গায় একটা ছকের মধ্যে লিখে দিব। এটা হচ্ছে বেসিক জিনিসটা বোঝানোর জন্য। হ্যাঁ, তারপর এখান থেকে কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় কি হয়ে গেল, এই আউটপুট গুলো এই জায়গায়, এটা হচ্ছে মেইন আউটপুট, মেইন আউটপুট ছিল, এখান থেকে কিন্তু এটা হইল। এখন দেখেন যে XOR এক্সক্লুসিভ যেটা থাকলো, এক্সক্লুসিভের ক্ষেত্রে মনে রাখতে হবে জাস্ট এই গেটটাই হবে। এখানে যেগুলো আছে, যে আউটপুট গুলো আছে XOR এক্সক্লুসিভ অর গেটের, সেগুলোই হবে, সেগুলোই হবে, এটা মনে রাখতে হবে। তার মানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান। এখন একটু মনে রাখতে হবে, এখানে দেখেন ওয়ান ওয়ান যোগ করলে হইলো জিরো, মানে ওয়ান। এখানে ওয়ান ওয়ান যোগ করে হইলো ওয়ান। এখানে জাস্ট এক্সক্লুসিভ, যেহেতু এক্সক্লুসিভ কোনো একটা জায়গায় না চেঞ্জ হবে, এই এক্সক্লুসিভ হওয়ার কারণে এই ওয়ান ওয়ান যোগ করলে এখানে ওয়ান না হয়ে এখানে হয়ে যাচ্ছে জিরো। জাস্ট এই একটা জায়গায় চেঞ্জ হবে, এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে একটা জায়গায় চেঞ্জ হবে। এটা একটু মনে রাখলেই আপনাদের মোটামুটি সবগুলোই আপনার ক্লিয়ার। সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন অর গেটের থেকে আমি বাদ বাকি সবগুলো কিন্তু পেয়ে গেলাম। তো সাধারণত দেখেন যদি এরকম থাকে যে যে কোনো দুইটা ইনপুট, মানে সবগুলো ইনপুট জিরো যদি হয়, সবগুলো ইনপুট যদি জিরো হয় আউটপুটও জিরো হবে। কোনটার ক্ষেত্রে? আমরা দেখতে পাইলাম যে এখানে অর গেটের ক্ষেত্রে হচ্ছে জিরো, আবার XOR মানে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে জিরো হচ্ছে। তার মানে দুইটা কিন্তু অনুসিদ্ধান্ত বা দুইটা কিন্তু সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। দুইটা কিন্তু আমাদের অলরেডি এটা আমরা পেয়ে গেলাম, বেসিক থেকে কিন্তু আমরা জানলাম। আলাদা করে বক্স করে সেটা দিব, যেটা সেটা দেখে সরাসরি একদম মুখস্থ করে ফেলতে পারবেন যদি আপনি কিচ্ছুই না বুঝে থাকেন। তারপরে পরীক্ষায় আসলে খুব সুন্দরভাবে উতরে যেতে পারবেন, যেহেতু অনেক অনেক সাধারণ জ্ঞান আপনারা পড়ে আসছেন, অনেক তথ্যই তো মুখস্থ করেন। সেক্ষেত্রে ওই তথ্যটাও মুখস্থ না মানে মুখস্থ করেও আপনি এটা কিন্তু পার হইতে পারবেন, সুযোগ রয়েছে। তো এটা বুঝাই দিলাম। এখন দেখেন অ্যান্ড গেট নিয়ে একটু কথা বলবো।
এই অ্যান্ড এর ব্যাপারটা নিয়ে একটু কথা বলা হবে। অ্যান্ড এর ক্ষেত্রে আমি একটা কথাই বললাম যে অ্যান্ড মানে হলো গুণন, অ্যান্ড মানে হলো গুণন। তো আপনি আগে এই জিনিসগুলো আগে লিখে ফেলেন। 0 0 তো আগে লিখতে হবে, 0 1 লিখতে হবে, তারপর 1 0 লিখতে হবে, 1 1 লিখতে হবে। এগুলো ইনপুট, ইনপুটে এই চারটাই হবে। এই চারটার বাইরে ইনপুট কিন্তু কখনোই হয় না, সম্ভব না, আর কোনোভাবেই লেখা যায় না। এই কয়েকটা ভাবেই লেখা যায়। যেহেতু আমরা গুণন করব, গুণন করা মানে 0 গুণন 0 গুণন করলে কত হয়? 0ই হয়, হয় কি না? 0 গুণন 0 গুণন করলে কি? 0ই হয়। তারপর 0-র সাথে 1 গুণন করলে, নর্মাল ভাবে চিন্তা করবেন, 0-র সাথে 1 গুণন করে, 0-র সাথে যে কোনো কিছু গুণন করেন, কত হয়? 0ই হয়। 1-এর সাথে 0 গুণন করেন, একই, 0 আছে মানে 0ই হবে। এখানে এটা আরো ইজি, 1 গুণন 1, 1 আর 1 গুণন করলে 1 1 একই হয়। হুম, এটা কিন্তু আমি প্রথমে কথা বলছি, এটা গুণন। গুণন মানেই তো একদম ইজি, গুণন যেটা আছে সেটাই চিন্তা করবেন। এন্ড মানে হলো গুণন। এই যে গুণন করে সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এই এন্ড এর বিপরীত, এন্ড এর বিপরীত কোনটা হয় এটা একটু জানা লাগবে। এন্ড এর বিপরীত হলো এন যুক্ত হবে নট, নট এন্ড। নট এন্ড মানে হচ্ছে ন্যান্ড, এন এ এন ডি, এন এ এন ডি। এই যে এন্ড যুক্ত হলো ন্যান্ড গেট। নট এন্ড গেট মানে হচ্ছে এখানে ন্যান্ড গেট বোঝাচ্ছে। এখন ন্যান্ড গেট মানে কি? এখন অবশ্যই সেটা কি হবে? ন্যান্ড গেট মানে হলো এই অ্যান্ড গেটের বিপরীত হবে। তো আপনি বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, এটার ক্ষেত্রেও যদি একটা কথা বলি, দেখেন এটার ক্ষেত্রেও কিন্তু সেম হলো, যে অ্যান্ড গেটের ক্ষেত্রেও আমরা দেখতে পাইলাম যে সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এটা কিন্তু আমরা কোন গেটের ক্ষেত্রে দেখতে পাইলাম? অ্যান্ড গেটের ক্ষেত্রেও এটা একই কেস আমরা দেখতে পাইলাম। সবগুলোই মানে ওয়ার গেট আর অ্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো 0 হলে আউটপুট 0, অ্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো 0 হলে আউটপুট 0, ওয়ার গেটের ক্ষেত্রেও সবগুলো 1 হলে আউটপুট 1, ওর গেটের ক্ষেত্রে, নন এন্ড গেটের ক্ষেত্রেও সবগুলো 1 হলে আউটপুট 1। হুম, আবার এটার মধ্যে আমরা দেখতে পাইলাম, এটার একটা সিদ্ধান্তে আসা যায়, কিন্তু এখানে যেহেতু তিনটে 0 হলো, এখানে কিন্তু একটা সিদ্ধান্তে আসা যায় যে যে কোনো একটা ইনপুট 0 হলেই, যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 0 হয়। কোনটার ক্ষেত্রে? এন্ড গেটের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা জানলাম এখান থেকে। যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট হবে, যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, আমরা তিনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনপুট অবশ্যই 0, এটা 0 0, এটা তো একটা আছে 0, জন্য সবগুলো আউটপুট হচ্ছে 0। তাহলে সেটা কোন গেটে? অ্যান্ড গেটে। এখন ন্যান্ড গেটে হবে তা সেই সবের বিপরীত। 0 আছে জন্য 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে এখানে 0 হবে। কাহিনী খতম। দেখেন টোটাল কতগুলো গেট হয়ে গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গেট কিন্তু আপনি কমপ্লিট করে ফেললেন। দুইটা গেট শিখে কিন্তু আপনার পাঁচটা গেট কমপ্লিট হয়ে গেল, এবং এটা একদম বেসিক বিষয়। এখন নট গেটের ক্ষেত্রে, নট গেটের তেমন কিছুই নেই। নট গেট খুবই ইজি, এটার ধারণাও আমি ইজি বলেছি, যে 1 থাকলে 0, 0 থাকলে 1, মানে এটার আউটপুট একটা, আউটপুট মানে ইনপুট একটা, আউটপুট একটা, ইনপুট একটা, আউটপুট একটা, মানে এটার নট গেটের ইনপুট সবসময় একটা হয়। এটাই ইনপুট, এগুলো প্রত্যেকটা দেখলেন ইনপুট করলে দুইটা, দুইটা ইনপুট একটা আউটপুট পাইলেন। তাহলে একমাত্র একটা ইনপুট যেটা কোনটার আছে? নট গেটের। একটা ইনপুট 1 বসাইলে হবে 0, 0 বসাইলে হবে 1, আউটপুটে পাবেন 1। তার মানে এখানে দেখতে পাইলাম যে ইনপুট আউটপুটের বিপরীত, সেটা কোন গেটে হয়? নট গেটে হয়। তো এটা একটা সাধারণ জ্ঞান, বা এটা একটা কিন্তু এমসিকিউ আকারে প্রশ্নটা হয়ে গেল, আপনারা শিখে ফেললেন। তো মোটামুটি কিন্তু এই আলোচনা খুব সুন্দর আলোচনা হলো। এখন আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো আলাদা করে সব করে দিব যে কোনটার ক্ষেত্রে ইনপুট আউটপুট আপনারা আলাদাভাবে কিভাবে, যদি আপনার একদম মনেও না থাকে এই বিষয়গুলো, বেসিকটা যদি নাও পারেন, তো সরাসরি মুখস্থ করে আপনি কিভাবে পারবেন সেটা শিখবো। যে মনে রাখার কিছু সহজ টেকনিক আছে, আমরা আলাদা বক্স করে দিব, সরাসরি সেটা মুখস্থ করে ফেলবেন। সেটার ক্ষেত্রে বক্সটা যদি আমরা করি, ওকে, দেখেন কয়েকটা বিষয়, সেটা হলো ইনপুট তো এক ধরনের হবে, ইনপুটের কথা হবে এক ধরনের, আর আউটপুটের কথা দুই ধরনের হবে। এখন দেখেন ইনপুটের কথা আমি এখানে লিখি, ইনপুট আপনি যেটাই দেন না কেন, আউটপুটে আপনি রেজাল্ট পাবেন দুই ধরনের, হয় 0 পাবেন, না 1 পাবেন। ইনপুট আপনি যেটাই দেন না কেন, আউটপুটে হয় 0 পাবেন, না হলে 1 পাবেন। দেখেন আউটপুট
0, এটার একটা পাবেন। আবার আউটপুট 1, এটা একটা পাবেন। আপনি ইনপুট যেভাবেই দেন না কেন, আউটপুটের রেজাল্ট কিন্তু এই দুইটার বাইরে হবে না, হয় 0 হবে না হয় 1 হবে, এর বাইরে কোনো রেজাল্ট হবে না। তাহলে যদি এই দুইটার রেজাল্ট হয় আউটপুটে 0 আর 1, তাহলে ইনপুটে কোন কোন ক্ষেত্রে আপনার কি মানে কোনটার ক্ষেত্রে মানে কি ধরনের ইনপুট দিলে কোনটার ক্ষেত্রে 0 আসবে আউটপুটে, কোনটার ক্ষেত্রে 1 আসবে, এটা একটু মনে রাখার ক্ষেত্রে। এখন আমরা জানি যে এটা আর একটা ঘর বাড়াই তো সবগুলো মোটামুটি একটার ক্ষেত্রে হয়ে যেতে পারে। তাহলে মনে রাখতে হবে আলাদা আলাদা করে, সেটা হলো যে সবগুলো ইনপুট যদি যেহেতু ইনপুট লিখেছি, ইনপুট থাকে দুইটার বেশি থাকে না। তাহলে সবগুলো ইনপুট যদি 0 হয়, দেখেন এটা একটু বোঝেন, সবগুলো ইনপুট যদি 0 হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম সবগুলো ইনপুট 0 হলো, ওয়ার গেট আর অ্যান্ড গেটে কিন্তু কি হলো, 0 হলো। আর একটা কিন্তু দেখলাম বিপরীত, যে এক্সক্লুসিভ যেটা ছিল, মানে অর এর সাথে ওয়ার গেটের সাথে এক্সক্লুসিভ অর গেটের একটা মিল আছে, সবই সেম, খালি শেষে গিয়ে দুইটা ওয়ান যোগ করলে ওয়ান না হয়ে 0 হয়। সবগুলো সেম, তার মানে অর যেখানে অর আছে সেখানেও কিন্তু এক্স অর আছে, মানে এক্সক্লুসিভ অর আছে। তার মানে এখানে নর্মালি আউটপুট সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হচ্ছে, একটা হলো অর গেটে আর একটা হচ্ছে অ্যান্ড গেটে, এটা কিন্তু মাস্ট। আর একটা যেহেতু পাইলাম এক্সক্লুসিভ অর, এটা কিন্তু পাইলাম এক্সক্লুসিভ অর গেটে পাইলাম। দেখেন এটা ক্লিয়ার, যদি এভাবে ছক আকারে মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু এই রেজাল্ট কিন্তু এটা ফিক্সড। ঠিক আছে, এর বাইরে কিন্তু নাই, এই তিনটা জিনিস, এর বাইরে আর নাই। এখন আর একটা বিষয় আছে মুখস্থ রাখার, আর একটা বিষয় হলো তাহলে এক্স ও আর গেট, এটা কিন্তু মানে এক্সক্লুসিভ, এটা কিন্তু সবসময় আমাদের হেডেক না, এটা হলো আমাদের অর গেট আর অ্যান্ড গেট এটা। ওকে, এখন দেখেন যে আমরা যেহেতু জানি যে সবগুলো ইনপুট 0 হলো যেন আউটপুট 0 হলো, এখন একটা বিষয় আছে যে এখানে যদি আমি লিখি যে সবগুলো 1 হলে, যেহেতু আমি বিপরীতটা লিখলাম, সবগুলো 0 হলে এদের 0 হয় এই দুইটার, আবার সবগুলো 1 হলে আউটপুট 1 হয় কার, এই দুইটারই কিন্তু হয়, এই জন্য আমরা এখানে লিখবো দেখেন ওর আর অ্যান্ড গেট, আমরা কিন্তু সেটাই দেখে আসলাম ওর আর অ্যান্ড গেট। তার মানে সবগুলো 0 হলে আউটপুট 0 হবে ওর আর অ্যান্ড গেটে, ক্লিয়ার। সবগুলো 1 হলে আউটপুট 1 হবে ওর আর অ্যান্ড গেটে, ক্লিয়ার। এখানে আর কিন্তু এক্স ও আর গেট লেখা যাবে না, আমরা কিন্তু এক্স ও আর গেটের ক্ষেত্রে দেখলাম সবগুলো 1 হলে, কারণ হচ্ছে ওয়ার গেটের বিপরীত মানে এক্সক্লুসিভ যেহেতু ওই জায়গাটা একটু চেঞ্জ হয়। তার মানে মাথা ব্যথা ওটা না, কিছু কিছু জায়গায় এগুলো থাকবে, থাকুক সমস্যা নেই, ওটা মুখস্থ করে নেবেন। আর ওয়ার আর অ্যান্ড গেট যেহেতু এখানে 0, সবগুলো 0-র জন্য 0, মানে এটা ভালো সম্পর্ক, 0-র জন্য 0, 1-এর জন্য 1, সবগুলো 1 তো 1, আউটপুট 1 1, মানে ওয়ার আর অ্যান্ড গেটে, ক্লিয়ার। এখন দেখেন দুইটা ঘর কিন্তু ফাঁকা থাকলো, সবগুলোর ক্ষেত্রে এই দুইটা রেজাল্টই হয়, যে সবগুলো 0 হইতে পারে বা সবগুলো 1 হইতে পারে। এখন দেখেন দুইটা ঘর কিন্তু ফাঁকা, এখন আমাদের গেট কয়টা আছে, বাদ বাকি গেটগুলো এই দুইটা গেটে বসবে। এখন দেখেন গেট আছে কয়টা, এখন ওয়ার গেটের বিপরীত নর গেট, এন্ড গেটের বিপরীত ন্যান্ড গেট, এইটাই ঘটনা তো ঘটে। আমরা এই কিছুক্ষণ আগে দেখে আসলাম যে কোনো একটা গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে মান চেঞ্জ হয়ে যায়। তাহলে যেহেতু মান চেঞ্জ হয়ে যায়, তার মানে হচ্ছে 0 বসাইলে সবগুলো 0 বসাইলে 0 হওয়ার কথা ছিল ওয়ার গেটে, যেহেতু 0 না হয়ে 1 হবে, তার মানে নিশ্চয়ই তার বিপরীত গেটে হবে, এন ও আর, নর গেটে। ঠিক এটাও, যে 0 সবগুলো 0 বসাইলে 0 হওয়ার কথা ছিল অ্যান্ড গেটে, যেহেতু 1 হবে তাহলে 1 হবে তার বিপরীত গেটে, তাহলে ন্যান্ড গেট। যেহেতু এটার ক্ষেত্রে বিপরীত এইটা হচ্ছে, তার মানে তো এটাও তো সেম, ও আর আর অ্যান্ডি তো আছে, তার মানে এর বিপরীত জিনিসটা তো এখানেই বসবে, নর নেট। দেখেন আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, কোনো ঝামেলা হওয়ার কথা না, কোনোই ঝামেলা হওয়ার কথা না। হুম, তো এটা কিন্তু ক্লিয়ার, দেখেন একবার বক্স করে দিলাম, পুরোটুকু ক্লিয়ার হওয়ার কথা। এখানে আরো একটা জিনিস মনে রাখতে পারেন, যে আমার মনে হয় এটাই ক্লিয়ার, এর বাইরে আর একটা শর্টকাট আছে, যে সরাসরি যদি দেখেন যে এখানে ওয়ান আছে, এন আছে, এটারও এন আছে, এটারও শুরুতে এন, এখানেও শুরুতে এন, যেটারই এন হয়েছে সেটারই মান বিপরীত হয়েছে। দেখলাম যে সবগুলো 0 হলে বিপরীত মান 1 হচ্ছে, সবগুলো 1 হলে বিপরীত মান 0 হচ্ছে, এটাও একটা টেকনিক।
যে কোনো টেকনিক আপনি মনে রাখতে পারেন, কারণ একমাত্র এইগুলোর ক্ষেত্রেই দেখেন এন আছে। তো এন এর ক্ষেত্রে সবসময় বিপরীত মান হলো যে আমরা জানি সবসময় নট যুক্ত হওয়া মানে হচ্ছে বিপরীত মান, তাহলে সবগুলো জিরো হলে তাহলে মান হবে ওয়ান, তারপরে সবগুলো ওয়ান হলে মান হবে জিরো, মানে আউটপুটটা পাবো আমরা জিরো। এখন সবগুলোর কিন্তু রেজাল্ট এখানে চলে গেল, এখন সবগুলো না হয়ে এখন আরো দুইটা রেজাল্ট হয়, সেটা যে কোনো একটা, এটা হয় না যে যে কোনো একটা, এখন যে কোনো একটা ইনপুট, যে কোনো একটা ইনপুট যদি কি হয়, প্রথমে ধরলাম জিরো, আবার ধরি যে কোনো একটা যদি ওয়ান হয়, তার মানে এখানে জিরো হলে কোন যে কোনো একটা জিরো হলে কোনটার ক্ষেত্রে আউটপুট জিরো হবে, কোনটার ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে। তো এটা কিন্তু উপরের অংশটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, মানে কোনো কনফিউশন থাকার কথা না। তো যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আমরা দেখে আসছি যে অ্যান্ড গেটে আউটপুটটা কি হয়, জিরো হয়। এই যে আউটপুট জিরো, অ্যান্ড গেটে আউটপুট জিরো হয়। তার মানে দেখেন অ্যান্ড গেটের বিপরীতটা কি, বিপরীতটা বসবে এখানে ন্যান্ড গেট, এটা আমরা দেখলাম। আউটপুট যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, মানে সরাসরি এটাই বেটার, জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে দিয়েছি, আপনার মনে রাখার সুবিধা হবে। ছকটা এইভাবেই করবেন, খাতায় এইভাবে রাখবেন। আর যে কোনো একটা যদি হয়, যে কোনো একটা ওয়ান হলে আউটপুট জিরো হয়, সেটা আমরা দেখতে পারলাম অর গেটে, সেটা আমরা দেখতে পারলাম, সরি, নর গেটে, অর গেটে না, কারণ অর গেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে সবগুলো, মানে যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই আউটপুট কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আরো একটা জিনিস, হুম, ওয়ান হয়ে যাচ্ছে, এখানে হবে এটা, বিপরীতটা এটা, যে কোনো একটা ইনপুট হলে অন হলে আউটপুট জিরো হবে, সেটা নর গেটে, এখানে নর গেট। সবসময় মনে রাখবেন যে আমরা যে ন্যাচারাল যে গেটগুলা, জিরো আর ওয়ানের ক্ষেত্রে, জিরোর ক্ষেত্রে জিরো পেয়েছি ন্যাচারালটা এই কর্নারে, ওয়ানের ক্ষেত্রে ওয়ান পেয়েছি ন্যাচারালটা পেয়েছি এই কর্নারে, এই যে ক্রস। তো এটার ক্ষেত্রে জিরোর ক্ষেত্রে আমরা জিরো পাবো, ন্যাচারাল পাইলাম আমরা ন্যান্ড গেট, অ্যান্ড গেট এটা এইখানে, আর ওয়ানের ক্ষেত্রে ওয়ান পাবো, ন্যাচারালটা পাবো এই কর্নার বরাবর, ওয়ার গেট। যেভাবে আছে ছকটা আমরা সেভাবে মনে রাখবো। আর দেখেন এটার বিপরীতটা এখানে, এটার বিপরীতটা এখানে, এটার বিপরীতটা গেল এখানে, আবার এইটার বিপরীতটা এখানে, তার মানে আমাদের ক্রস করে গেল কিভাবে, এইরকম ভাবে, ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে কিন্তু আমাদের ফ্লো, এটার ফ্লোটাও এরকম অ্যান্ড গেট। তো দেখেন কয়েকভাবে কিন্তু মনে রাখা যাচ্ছে, এই ছকটা দিয়ে কিন্তু আপনি কয়েকভাবে মনে রাখতে পারবেন। তো এর বাইরে কিন্তু পরীক্ষাতে কোনো প্রশ্নই আসবে না লজিক গেটের ব্যাপারটাতে, যে ইনপুট আউটপুটের ব্যাপারটা, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। আশা করি লজিক গেটের এই সমস্যা নিয়ে মানে এইরকম আর কোনো প্রবলেম থাকবে না। এটা যদি আমার ভিডিওটা কয়েকবার দেখেন আর খাতায় থাকে, এটা আর যদি মুখস্থ করে ফেলেন, আর কোনো সমস্যাই থাকার কথা না। তো এরকম মোটামুটি কম্পিউটারটা নিয়ে মোটামুটি আমাদের 13 থেকে 14টা লেকচার হবে। এই 13-14টা লেকচারে মোটামুটি পুরো কম্পিউটারের যত জটিলতা আছে সেগুলো সমাধান করে দেওয়া হবে ইজিলি। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আরো কত ইজিলি মনে রাখা যায় সেগুলো নিয়ে আমাদের মেইনলি ক্লাসটা হবে। কারণ আমরা জানি কম্পিউটার অন্যান্য বিষয়গুলোর চেয়ে একটা, সায়েন্সের ছাত্রের কাছে কম্পিউটার বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন লাগে, অনেক সায়েন্সের স্টুডেন্ট হয়তো কম্পিউটার বিষয়টা তার একাডেমিক লাইফে পড়ে আসেননি এইভাবে। আমরা আর্টস বা কমার্সে যারা আছেন তারা অনেকেই ভালো পারেন, আবার ম্যাক্সিমামেরই সমস্যা হয়। এই জন্যই মানে ক্লাসটা আয়োজন করা, যাতে মোটামুটি সবাই খুব ভালোভাবে এই বিষয়টা ভয় না পেয়ে খুব সাদরে এই বিষয়গুলো আনন্দের সাথে শিখতে পারে। কারণ কম্পিউটার থেকে প্রশ্ন কমন ফেলানো খুবই ইজি, এখান থেকে প্রশ্ন খুব কমন পাওয়া যায়, পড়া কম, কম পড়া পড়েই মোটামুটি 15 মার্কের মধ্যে 10 মার্ক মিনিমাম কমন পাবেন আপনারা, আশা করা যায়। তো আপনাদের মেইন ক্লাসগুলোতে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ক্লাসটা শেষ করছি। কথা হাফেজ, আসসালামু আলাইকুম।